লাইভ স্ট্রিমিংয়ে রয়েছেন। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম আর সমুদ্র হিমাচল, ক্রিকেটের উষ্ণতা গায়ে মেখে আছে। তবে বিকেলের রোদে এখন আর ঘাম ঝরছে না, কমলা রোদ গায়ে মেখে দর্শকরা খুব এনজয় করবেন আজকের বাকি ম্যাচগুলো। এই ম্যাচের পরে হুগলি টাইটেন্স ভার্সেস এডিএস হাওড়া, তারপরে শেষ ম্যাচ ডিএফ ইউসি নর্থ বেঙ্গল ভার্সেস কলকাতা রাইডার্স। অপরদিকে আমরা যদি দেখি এমআরএ ঝাড়গ্রাম দলের বোলিং শক্তি মদন মোহন, তপু, সুব্রনীল রায় আর নিঃসন্দেহে অনুরাগ রয়েছে, এবং সব মিলিয়ে বোলিং শক্তি দুটো দলই কিন্তু একেবারে শক্তিশালী। অঙ্কিত সিং কালকি, তার কথা আমরা বলছিলাম। প্রথম ওভারের জন্য জেভিএ ব্রাদার্স এন্ড থেকে বল করবেন অঙ্কিত সিং কালকে। ফেস করার জন্য প্রস্তুত হচ্ছেন ফারদিন কাজী। দুই প্রারম্ভিক ব্যাটার শুরু করতে এসছেন। ওপেনিং কম্বিনেশনটা ভাঙা হয়েছে রবিদা। অভিজিৎকে আমরা ফারদিনের সঙ্গে দেখতাম। এই মুহূর্তে সোনু দাসকে ওপেনিং নিয়ে আসা হয়েছে। প্রথম বল লেগ স্টাম্পের বাইরে, আর এখান থেকে শ্রীমান অতিরিক্ত হাত ধরে শুরু হলো সফর। এবং পুরো টুর্নামেন্ট জুড়ে তুমি এখনো যদি দেখো, বিকাশ প্রসাদ, সোনু প্রসাদ দুর্দান্ত উইকেট কিপিং করছেন। বাম দিকে ঝাঁপিয়ে পড়লেন, লেগ স্টাম্পের বাইরে বল ছিল, গ্রিপে রেখেছেন। মিডিকের অঞ্চলে একজন ফিল্ডার ছুটছেন, একেবারে মিডন থেকে ডান দিকে সরে এসে ফিল্ডিং করলেন, ততক্ষণে প্রান্ত বদল হয়ে গেল। ম্যান্ডেটারি পাওয়ার প্লে চলছে, তবে পাওয়ার প্লেতে যদি দেখি বিশেষ করে জন্টি যেভাবে উইকেট পড়ার পরে এসে যেভাবে পাওয়ারটা দেখিয়েছিলেন, এবং গত ম্যাচেও পাওয়ার প্লে তো যথেষ্ট পাওয়ার ছিল। একদমই রবিদা, দুটো ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে। ওপেনিং কম্বিনেশনে একটু বদল আনা হয়েছে। এবারে ঝাড়গ্রাম দাস তিনি স্ট্রাইক নেবেন। আবেদন এবং আঙুলটা কিন্তু উঠে গেছে কট বিহাইন্ড। যে কম্বিনেশনটা ভাঙা হয়েছিল, যে পরীক্ষা নিরীক্ষায় গেছিলেন এবারে ঝাড়গ্রাম, সফল হতে পারলেন না। সোনু দাস তিনি ফিরছেন সাজঘরে। শুরুতেই ধাক্কা রবিদা। একেবারে তাই, কোথাও একটা পরিকল্পনা ছিল হয়তো ওপেনিং পার্টনারশিপে পরিবর্তন আনিয়ে হয়তো কোথাও ম্যাচের একটা পরিবর্তন আনা যায় কিনা, এবং সেখান থেকে সোনু দাসকে ফিরতে হলো। এবং শুরুতে কিন্তু অঙ্কিত কালকের উইকেট দেখো, প্রথম ম্যাচে উইকেট, দ্বিতীয় ম্যাচে উইকেট, প্রত্যেকটা ম্যাচে অঙ্কিত কালকি কিন্তু সফল হয়েছেন। বিশেষ করে অঙ্কিত কালকির যেটা স্পেশালি যদি হচ্ছে বিশেষ করে স্লোয়ারগুলো। অঙ্কিত কালকির কথা তুমি বলছিলে, সফলতম বোলার, কলকাতা রাইডার্সের জন্য দুর্দান্ত বল করছেন, লাইন লেন্থ এবং উইকেট টেকার বোলার হিসেবে তার খ্যাতি। দলের আইকন খেলোয়াড় অঙ্কিত কালকে, তো নিঃসন্দেহে শুরুতে উইকেট, রাজ পাসওয়ানের মাঠে আগমন। আর রাজ পাসওয়ান মানে তার যে ন্যাচারাল খেলাটা আমরা দেখি, যেভাবে স্বাভাবিক খেলাটা দেখি। ভালো ব্যাট করেছেন রবিদা এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে রাজ পাসওয়ান। তবে এই মুহূর্তে শুরুর দিকে একটা উইকেটের পতন ঘটেছে। পাসওয়ান এসে কি রণনীতি নেবেন, একটু অফেন্সিভ হবেন না ডিফেন্সিভ হবেন? আমার মনে হয় পাওয়ার প্লে প্রথম দুটো ওভার একটু দেখে নেওয়া উচিত। রাজ পাসওয়ান অন স্ট্রাইক, অঙ্কিত সিং কালকি পরের বল করবেন জেভিএ ব্রাদার্স এন্ড থেকে। সামনের দিকে একেবারে রক্ষণাত্মক ভঙ্গিমা, এক্সট্রা কভার অঞ্চলের দিকে বলের গতি, সেখান থেকে ফেরত আসার ফাঁকে একটা রান এলো রাজের ব্যাট থেকে। রাজ পাসওয়ানের যদি আমরা এই টুর্নামেন্টে দেখি, এখনও স্মরণে আছে এমআরএ ঝাড়গ্রাম ভার্সেস এডিসির সেই স্মরণীয় ম্যাচের কথা, যেখানে 99 রান চেস করতে গিয়ে যে অসাধারণ ব্যাটিংটা করছেন, 47টি রান। একদমই অর্ধশত রান থেকে মাত্র 3 রান দূরে ছিলেন। অনবদ্য একটা ইনিংস ছিল রাজ পাসওয়ানের। ফারদিন কাজী সেন্সিবল ক্রিকেট এখানে। শুরুর দিকে স্ট্রাইক রোটেট হচ্ছে, এটা গুড সাইন। এমআরএ ঝাড়গ্রাম প্রথমের দিকে একটা উইকেটের পতন সোনু দাস, সেখান থেকে একটা পার্টনারশিপে যেতে হলে এভাবেই এগোতে হবে। 6 ওভারের ম্যাচে আলাদা একটা গেম প্ল্যান থাকে, 8 ওভারের ম্যাচে একটা আলাদা প্ল্যান থাকে, আর সেই জায়গায় 4 বল থেকে 4টি রান এসছে এখনো পর্যন্ত।
ফুলটস টাইমিংটা হয়নি, ইচ্ছে ছিল স্কোয়ার লেগ দিয়ে খেলা, ওই এরিয়াটা স্কোয়ার লেগ থেকে ফাইন লেগ ওই অঞ্চলটা যদি অন্তত প্লেসমেন্ট করতে পারতেন তাহলে হয়তো রান আসতো। একদমই একটা ফুল টস বল ছিল, খেলার চেষ্টা ছিল, তবে না যুতসই টাইমিংটা হয়নি। পরবর্তী ম্যাচের কথাটা আরও একবার আমরা স্মরণ করাবো, হুগলি টাইটান্স ভার্সেস এডিএস হাওড়া। সো দুটো টিমকে আমরা বলবো আপনারা প্রস্তুত থাকবে নেক্সট ম্যাচ, হুগলি টাইটান্স ভার্সেস এডিএস হাওড়া। সম্ভবত ওই সাইডটা একবার চেক করা হচ্ছে রবিদা, কতটা উচ্চতায় বল ছিল। তৃতীয় আম্পায়ার নিরীক্ষণ করছেন উচ্চতা নিয়ে, তৃতীয় আম্পায়ারের দিকে অন্তত মামলাটা পাঠানো হয়েছে। উৎকণ্ঠা উদ্বেগ এখান থেকে কি হতে পারে, তবে এখনো পর্যন্ত একটি উইকেট হারিয়েছে যেখানে সংগৃহীত হয়েছে 4টি রান। WBTCL চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার থাকছে 9,99,999 টাকা এবং রানার্স দলের জন্য 4,44,444 টাকা। এটিএস প্রেজেন্টস জেভিএ ব্রাদার্স অর্গানাইজ করেছে দুর্দান্ত একটা টুর্নামেন্ট, ওয়েস্ট বেঙ্গল টেনিস ক্রিকেট লিগ ডে 3 এখনো পর্যন্ত দুর্দান্ত সফর সবার জন্য। থার্ড ডে লিগ স্টেজের খেলা আপনারা দেখছেন, পয়েন্টস টেবিল বারবার সেটা আপনাদের সামনে আমরা রাখছি। এখনো পর্যন্ত হুগলি টাইটান্স তারা সব থেকে ভালো জায়গায়, পরের জায়গায় এমআরএ ঝাড়গ্রাম। ওয়েট করে রয়েছেন তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষায়। আর ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য 51,000 টাকা এবং প্রত্যেকটি ম্যাচে দেখো ম্যাসিসের পক্ষ থেকে একটি ব্যাট এবং 2,500 টাকা, সব মিলে বেস্ট বোলার, বেস্ট ব্যাটার এবং বেস্ট ক্যাচের জন্য পুরস্কার রয়েছে। দুর্দান্ত একটা অ্যাম্বিয়েন্স আমাদের সবার জন্য প্রেজেন্ট করেছে জেভিএ ব্রাদার্স, মিস্টার জয় আগরওয়াল, বিজয় আগরওয়াল অ্যান্ড অজয় আগরওয়াল, পুরো টিম, পুরো পরিবার। ইভেন্ট ম্যানেজ বাই আলটিমেট ইভেন্ট মেকার্স LLP, উই ক্রিয়েট ইউ সেলিব্রেট। থ্যাংকস টু tenniscricket.in, মিস্টার সন্তোষ নানেকার অ্যান্ড এন্টার টিম। ফ্রি হিট রবিদা, নো বলের সংকেত এসছে, দুটো রান যোগ হবে স্কোরবোর্ডে, পরের বলটা ফ্রি হিট। শুধু দুটো রান নয়, পরের বলটা তোমার কাছে একটা যাওয়ার সুযোগ থাকবে। ফেক করেছেন স্কোয়ার লেগের দিকে একবার, দ্বিতীয় রানের জন্য দৌড়, এদিকে আবারও তৃতীয় আম্পায়ারের সাহায্য চাওয়া হয়েছে, তবে প্রথম রানটি খুব দ্রুত নিয়েছিলেন, দ্বিতীয় রানের জন্য দৌড়েছিলেন, তো থ্রোটা এত ভালো ছিল। ফিল্ডারদের শরীরী ভাষা যেটা দেখছি রবিদা, আমি মনে হয় একটু দূরে থেকে গেলেন ফারদিন কাজী, তবে টেলিভিশন আম্পায়ার তিনি নিরীক্ষণ করছেন, সিদ্ধান্ত কি আসবে সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে। আউট অর নট আউট, ক্লোজ হবে, খুব ক্লোজ হবে। টেলিভিশন আম্পায়ার তিনি সিদ্ধান্ত জানাবেন। ফারদিন কাজী তিনি কি থাকবেন 22 গজে রাজবাসনের সঙ্গে, নাকি তাকে ফেরত যেতে হবে ডাগ আউটে? সব কিছুর জন্য আপনারা জুড়ে থাকুন আমাদের সঙ্গে tenniscricket.in। ফারদিন কাজী টুর্নামেন্টে বেশ ছন্দে ব্যাট করেছেন, 31-29, আর যেভাবে একের পর এক ম্যাচে দলকে নির্ভরতা দিয়েছে, উৎকণ্ঠা উদ্বেগ প্রত্যেকের উৎকণ্ঠা থাকবে। এখান থেকে যদি উইকেট পড়ে তাহলে চাপ বাড়বে, আবার যদি নট আউট থাকেন তাহলে অন্তত স্বস্তি আসবে। দেখে নিচ্ছেন একটু তৃতীয় আম্পায়ার, আমরা যতটা দেখলাম মনে হচ্ছে রবিদা স্বরূপপ্রসাদ যে থ্রোটা ছিল উইকেটের খুব কাছাকাছি, উইকেটের থ্রো ছিল বলতে পারবে না, একটু দূরত্ব থেকে বলটা নিয়ে এসেছিলেন, তো সেখানে কি একটু সময় লেগে গেল ফারদিন কাজী, তিনি কি ঢুকে গেছিলেন তার গন্তব্যে, না একটু শর্ট হয়ে গেল? সব কিছুর জন্য একটু অপেক্ষা করতে হবে আমাদের। থার্ড ম্যাচ
Day 3, ATS presents ওয়েস্ট বেঙ্গল টেনিস ক্রিকেট লিগ WBTCL এবং সিদ্ধান্ত যেটা এলো আউট, ফেরত যেতে হবে ডাগ আউটে ফরদিন কাজীকে। রবিদা, নিরাশ হবে তুমি? একদম তাই, কারণ এত ভালো টুর্নামেন্টে ব্যাটিং করার পরে রান আউট হতে হলে কোনো ব্যাটার তো অবশ্যই দলের একটা চিন্তা বাড়বে। তবে সেই জায়গায় বাকি ব্যাটসম্যানদের অনেক দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে। সম্ভবত দ্বিতীয় রানটা এখানে ছিল না, কলটা একটু দেরিতে এলো এবং এই জায়গাগুলো এখান থেকে তোমাকে ঠিক করতে হবে। শুরুর দিকে দুটো উইকেটের পতন 7 রানের মাথায়। এবারে ঝাড়গ্রাম। ঘটনাবহুল ক্রিকেটে প্রথম থেকেই ঘটনার ঘন ঘটা। তবে একটু আগে সোনু প্রসাদের কথা বলছিলে, সোনু প্রসাদ যেভাবে উইকেটের পেছনে এতটা সাবলীল, ক্যাচ নিয়েছেন, ভালো উইকেট কিপিং করেছেন এবং বল ধরার ক্ষেত্রে যে মনসিয়ানরা আমরা দেখেছি গোটা টুর্নামেন্টে, ভালো ক্যাচও দেখেছি। তবে ক্যাচের প্রসঙ্গে হলে বাপি যাদবের কথা বলতে হয়। একদমই, বাপি যাদবের যে ক্যাচটা তুমি জগতের আউটটার কথা বলছো গত ম্যাচে, সেটা খুব টার্নিং পয়েন্ট, ভাইটাল ক্যাচ ছিল। সোনু প্রসাদের কথা তুমি বলছিলে, একজন ভালো উইকেট রক্ষক, তার শুধু ফিটনেস লেভেল ঠিক থাকলে চলে না, ক্ষিপ্রতা, তীক্ষ্ণতা সব কিছুই তোমার মধ্যে থাকতে হবে, নজর রাখতে হবে পুরো মাঠ জুড়ে। তোমাকে সোনু প্রসাদের মধ্যে সেই এবিলিটি রয়েছে এবং গত কয়েকটা ম্যাচে বারবার প্রমাণ করেছেন। কখনো লেগ স্টাম্পের বাইরে যাওয়া বল শরীরকে ছুড়ে দিয়ে আটকেছেন, কখনো রান আউট করেছেন। এই থ্রোটার কথা তুমি ভাবো, অনেকটা দূরে ছিল, উইকেট টু উইকেট থ্রো একদমই ছিল না। সেখান থেকে এতটা দ্রুত নিয়ে এসে উইকেটে হিট করা ফ্র্যাকশন অফ সেকেন্ড সহজ হয় না। আন্তর্জাতিক ক্রিকেটে এই কাজগুলো সব থেকে ভালো দেখতাম আমরা মহেন্দ্র সিং ধোনির কাছে, রবিদা। একদম তাই, মহেন্দ্র সিং ধোনি, অ্যাডাম গিলক্রিস্টের মতো যারা উইকেট কিপার, তারা যেভাবে সাবলীলভাবে ওই পেছনে উইকেটের পেছনে যেভাবে সাবলতারভাবে উইকেট কিপিং করতেন, স্ট্যাম্পিং করতেন, আজও দেখলাম তাদের সেরকমই অন্তত উইকেট কিপিং। আরও একজন সফল উইকেট রক্ষকের কথা আমার মাথায় আসছে, কুমার সাঙ্গাকারা। ওয়াইড ঘোষণা করলেন আনপেইড আম্পায়ার। আর এদিকে রান আরও একটি বাড়লো, এই নিয়ে মোট রান সংখ্যা 8। শ্রীলঙ্কার এই সাঙ্গাকারার ব্যাটিং যেমন, উইকেট কিপিং সব মিলিয়ে একটা অসাধারণ খেলোয়াড় ছিলেন। অভিজিৎ বেরা ডাউনটা অনেকটা নিচে ফেলেন। এর আগে পর্যন্ত প্রত্যেকটা ম্যাচে আমরা তাকে open করতে দেখেছি ফরদিন কাজীর সঙ্গে, সেটা একটা আলাদা পরিস্থিতি তোমার জন্য, এখানে একটা আলাদা পরিস্থিতি। দুটো উইকেটের পতন তুমি দেখছো, স্কোরবোর্ডের দিকে তাকালে 8টা রান মাত্র এসছে স্কোরবোর্ডে এখনো, এবং এই ওয়াইড অতিরিক্ত রান নিয়ে 9 রান হবে মোট রান। প্রথম ওভারের খেলা শেষ হবে, একটা বলের খেলা বাকি। এই ওভারটা বেশ লম্বা ওভার হচ্ছে, নো বল, হোয়াইট বল, শেষ বল। এই স্লোয়ার্ড খুবই বিপজ্জনক, খুবই ডেঞ্জারাস হয়। প্রলুব্ধ করেন ব্যাটারদের অফস্টাম্পের বাইরের বল। পার্থ, অ্যাডিলেড, মেলবোর্ন, ব্রিসবেন, আমরা বারবারই বলি এই ধরনের বল অফস্টাম্পের গুডল্যান্ড স্পটে পড়ার পরে কিছুটা রাইজ করছে, বেরিয়ে যাচ্ছে অফস্টাম্প ছেড়ে, একটু খোঁচা, একটা টাচ, স্লিপে তুমি ধরা পড়তে পারো। অভিজিৎ বলের লাইন থেকে ব্যাটটাকে সরিয়ে এনেছেন দুর্দান্তভাবে। প্রথম ওভারের খেলা শেষ, ফার্স্ট ওভার 9 for 2 এমআরএ ঝাড়গ্রাম। গুলমোহর গ্রাউন্ডে ডে 3 ম্যাচ চলছে, আর যেখানে আমরা দেখছি এমআরএ ঝাড়গ্রাম ভার্সেস কলকাতা রাইডার্সের মধ্যে তৃতীয় দিনের তৃতীয় ম্যাচ। সরোজ প্রামাণিক তিনি বল করবেন। বাংলার খুবই জনপ্রিয় খেলোয়াড়, সর্বভারতীয় ক্ষেত্রে যিনি খেলেছেন। এই ডুয়েলটা দেখার মতো হবে। রাজ পাসওয়ান বনাম সরোজ প্রামাণিক। প্রথম বলটা অনুকূলে গেল সরোজের। একদম তাই, প্রথম বলটা একেবারে মাপা লেন্থে বল ছিল, রাজ পাসওয়ানকে একেবারে জায়গা দেননি যে বড় শটে যাওয়ার। একটি স্লিপ, গালি, পয়েন্ট, শট এক্সট্রা কাভার মেড অফ। পরের দিকে মিড অন, ফাইন লেগ, মিড উইকেট, হাওয়াই বল, সঞ্জু কারোচিয়া। চেষ্টা ছিল মিড অন থেকে গিয়ে, বেটার হতো যদি এটা অঙ্কিত সিং কালকে ট্রাই করতো, রবিদা।
না, দুই ফিল্ডারের মধ্যে একটু যেন কোথাও আমরা দেখলাম বোঝাপড়ার অভাব। সঞ্জু কনুজা ভাবছিলেন যে অঙ্কিত কালকে ক্যাচ ধরবে, আর অঙ্কিত কালকে ভাবছিলেন সঞ্জু কনুজা ক্যাচ ধরবে। সঞ্জু কনুজা এগিয়ে গিয়ে কোথাও যেন একটু থমকে গেলেন। স্টার্টটা সঞ্জু করেছিলেন, অনেকটা দূরত্বে বল ছিল, সহজ ছিল না। কলটা যেহেতু সঞ্জুর কাছ থেকে এসেছিল, অঙ্কিত কালকে তিনি স্টপ হয়ে গেছিলেন। দেখো রিপ্লেতে। ইয়ারকারের প্রচেষ্টা, তবে ক্যাচ মিস, কার ক্যাচ মিস হলো? রাজ পাসওয়ানের মতো খেলোয়াড়। এটা হয়তো আগামী সময় বলবে। আমরা দেখেছি অনেক সময় ক্যাচ মিসের পরে খেলোয়াড়রা যেভাবে ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে, আর খোঁচা খাওয়া বাঘ সবসময় ভয়ঙ্কর হয়। সেই ভূমিকাটা কি এখানে নিতে পারবেন রাজ পাসওয়ান? শরীরী ভাষা কিছুটা তিতিবিরক্ত নিজের উপর। দেখা যাক প্রত্যাবর্তন করতে পারে কিনা এই জুটিটা। অভিজিৎ বেরা, প্রামাণিক অনেকটা বাইরে অফ স্টাম্পের ওয়াইডের সংকেত। একটি রান যোগ হবে, তবে আজকের প্রথম ওভারে বেশ ওয়াইড, নো বল, আবারও ওয়াইড, অতিরিক্ত বেশ কিছু রান এসছে, এখনো রান সংখ্যা 11। এই জায়গাগুলো ঠিক করতে হবে কলকাতা রাইডার্সকে। অনেকগুলো অতিরিক্ত রান ইতিমধ্যেই তারা খরচ করে ফেলেছে, যেটা পরবর্তী সময়ে ম্যাচের কোনো গুরুত্বপূর্ণ সময় তোমার জন্য খুব খুব মুশকিল হতে পারে। কামব্যাক করলেন সরোজ প্রামাণিক, ফলশ্রুতে বল নিয়ে ফেরত চলেছেন বোলিং মার্কে। পরের বলটা করবেন WTCL প্রান্ত থেকে। বড় খেলোয়াড়ের সব থেকে বড় গুণ হচ্ছে কিন্তু কামব্যাক করা। বড় খেলোয়াড় বড় ম্যাচেই সবসময় জ্বলে ওঠে। আবারও স্কোয়ার কাটের একটা প্রচেষ্টা ছিল, অফ স্টাম্পের বাইরে যাওয়া বল ধাওয়া করেছিলেন, তবে অনেকটা বাইরে থাকার জন্য ওয়াইড ঘোষণা করলেন। আগের ওভারেও আমরা দেখেছিলাম দুটো ওয়াইড হতে, আবারও দেখলাম এই ওভারে আরও দুটো ওয়াইড হতে। তো অভিজিতের কথা যখন আসছে, টুর্নামেন্টের তার বেস্ট পারফর্ম 33 এখনও, তাকে আত্মবিশ্বাস দেয় যেভাবে ব্যাটিংটা উপহার দিয়েছেন, প্রত্যেকটা পার্টনারশিপ যেভাবে বিল্ড করেছেন। একদমই রবিদা, অভিজিৎ এবং ফারদিন কাজীর মধ্যে 71 রানের পার্টনারশিপ, সেটা একটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ ছিল ওপেনিং জুটিতে। বারবার সেটার কথা আমরা বলছিলাম। অন্যদিকে এই মুহূর্তে রাজ পাসওয়ানের সঙ্গে সেই পার্টনারশিপ। হ্যাঁ, সেটাও দর্শকদের মনে অন্তত থাকছে, কারণ বিকাশ পণ্ডিত তিনিও যেভাবে পার্টনারশিপ দিয়েছিলেন, ওই ম্যাচের কথা, বড় রান চেস করতে গিয়ে একটা পার্টনারশিপ যদি না হয়, সেক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে যায়। প্রামাণিক ক্রমাগত একই জায়গায় চেষ্টা করে যাচ্ছে সরোজ একটু দূর থেকে খেলাতে। অভিজিৎ চেষ্টা করছেন স্কোয়ার অফ দ্য উইকেট খেলার, এখানেও পরাস্ত হয়েছেন। শেষ বলটা থেকে কোনো রান আসেনি, পাওয়ার প্লের খেলা শেষ। প্রথম 2 ওভার থেকে 12, 2 উইকেটে MRA ঝাড়গ্রাম। পাওয়ার প্লে শেষ হলো, এখান থেকে ফিল্ডিংয়ের পরিবর্তন হবে, তবে পাওয়ার প্লে দুটো উইকেট খুইয়ে ফেলেছে, প্রথম একটি উইকেট, তারপরে রান আউট। কোথাও যেন ব্যাটসম্যানদের একটু চাপে রেখেছিল, আর সেই চাপ থেকে বেরোতে হবে। 8 ওভারের ম্যাচ, এখনো 36টা বল বাকি রয়েছে। এটা একটা ফেজ ধরতে পারো তুমি, যদি 8 ওভারকে আলাদা আলাদা ফেজে তুমি ভাগ করো। এই ফেজটা মোটেও ভালো গেল না এবারে ঝাড়গ্রামের জন্য। পাওয়ার প্লেটা দুর্দান্তভাবে অপারেট করলো কলকাতা রাইডার্স। কারেন্ট রান রেট 6.00। দুটো উইকেট তারা পেয়েছে, তৃতীয় উইকেটটার খুব কাছাকাছি থেকেও তাদের ফিরতে হয়েছে। একটা মিসফিল্ড, সঞ্জু কানোজিয়ার ক্যাচ মিস, স্কোরবোর্ডে হয়তো বা 3টে উইকেট হতে পারত। যাই হোক, নতুন ওভারের খেলা শুরু হচ্ছে রবিদা। আবার অঙ্কিত কালকে নিয়ে আসা হয়েছে উইকেট টেক বোলার, কারণ রাজ পাসওয়ান তিনি ফেস করবেন। ইয়ারকারের প্রচেষ্টা ছিল, ফুল টস ঘুরিয়ে দিচ্ছেন কবজির মোচড়ে। তবে প্রশংসা করতে হবে লালার, তবে কি অসাধারণ এফোর্ট। একদম এই মোটেও সহজ ছিল না। ডিপ স্কোয়ার লেগ থেকে একেবারে ডান দিকে সরে এসে অনেকটা দৌড়, নিয়ন্ত্রণটা ভারী সুন্দর ছিল সোনু সিং লাল্লা। নিশ্চিতভাবে ভালো ফিল্ডিং এফোর্ট তুমি বলতেই পারো।
টুর্নামেন্টের এত সুন্দর আউটফিল্ড, প্রত্যেক খেলোয়াড় নিজের সেরাটুকু দিচ্ছেন ফিল্ডিংয়ে। প্রান্ত বদল ঘটছে, তবে রান করা একটা পরিক্রমা রয়েছে। যখন বড় শট হচ্ছে না সেখানে সিঙ্গেলটা নিয়ে অন্তত স্ট্রাইক রোটেট করতে চাইছে। আবারও ডাইরেক্ট হিট হলে হয়তোবা মুশকিল ছিল পাসওয়ানের জন্য। একটা চক্রব্যূহ এই ম্যাচে এখনো পর্যন্ত পাসওয়ানকে ঘিরে রেখেছে, যে চক্রব্যূহটা ভেদ করতে হবে রাজ পাসওয়ানকে, সেটা থেকে বেরোতে হবে। কালকি পাসওয়ান কোথায় খেলবে এই শটটা? ব্লকে দেওয়ার চেষ্টা, ইয়র্কার করার চেষ্টা, একটা রান পেলেন রাজ পাসওয়ান। কালকির সব থেকে স্পেশালিটি দেখতে পাচ্ছি আমরা সিয়ারকার এবং স্লোয়ার, মাঝে মাঝে জোরেও বল করেন। ভিন্ডাজের খেলোয়াড়ের মধ্যে কালকির বোলিং এই টুর্নামেন্টে যথেষ্ট ভালো। কিছুটা নিয়ন্ত্রণ ছিল না এখানে, ফুলটস করে বসলেন অভিজিৎ বেড়া, শ্যাডো করছেন, খুশি হতে পারবেন না। এখান থেকে একটা ভালো শট অন্তত আসা উচিত ছিল অভিজিতের ব্যাট থেকে। দর্শকরা তাকিয়ে রয়েছে বাকি ওভারে কি হতে পারে। খুব বুদ্ধিমান বোলার, একজন বোলারের যে সমস্ত গুণ থাকা দরকার, কখনো স্লোয়ার, কখনো আবার ইয়ার্কার। আর নিঃসন্দেহে কালকির এই বোলিং দলকে খুশি করাবে। ফাইন লিগের দিকে একজন খেলোয়াড়কে নিয়ে আসা হয়েছে, অপু সরকার। ডিপ স্কোয়ার লেগ, ডিপ মিড উইকেট, লং অন, মিড অফ, ডিপ এক্সট্রা কভার, স্লিপ, গালি, পয়েন্ট, একটা রান অভিজিতের ব্যাট থেকে। এবং সঙ্গে সঙ্গে তৃতীয় ওভারের খেলা শেষ। আপনার 3-16 ফর 2 এবারে ঝাড়গ্রাম। গোলমোহর গ্রাউন্ডে ডে 3 তৃতীয় ম্যাচের প্রথম ইনিংসে 3টি ওভার শেষ হয়েছে। এমআরএ ঝাড়গ্রাম তারা 16 2 উইকেটের বিনিময়ে, কারেন্ট রান রেট 5.33। তবে এখান থেকে নিশ্চিতভাবে পরের ওভার থেকে হয়তো গিয়ার চেঞ্জ হতে পারে, কারণ সময় কমে আসছে, ওভারের সংখ্যাটা কমছে। 2টো উইকেট পড়ে যাওয়ার পরে কোথাও যেন একটু হলে চাপ ছিল, সেই চাপ কাটিয়ে অন্তত দুই ব্যাটার হয়তো এই ওভার থেকে হয়তো বড় রানে যাবে। এবারে ঝাড়গ্রাম তারা 4টে ম্যাচ এখনো পর্যন্ত লিগ স্টেজে খেলেছে, 3টে তারা জয়লাভ করেছে। অন্যদিকে কলকাতা রাইডার্স 3টে ম্যাচ খেলেছে, 2টো ম্যাচে তারা জয়লাভ করেছে। অতএব দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ তুমি বলতে পারো। এবারে ঝাড়গ্রাম যদি এই ম্যাচে জয়লাভ করে তাদের নিশ্চিত হয়ে যাবে, শেষ চারে যাওয়াটা একেবারেই পুরোপুরিভাবে পাকা হবে। লিগ টেবিলে এগিয়ে যাওয়ার লড়াই, এখান থেকে কারা শেষ চারে যাবে সেই লড়াইটা, প্রতিদ্বন্দ্বীটা সত্যি প্রত্যেকের অন্তত চোখে পড়ার মতো হবে। প্রত্যেকটি দল প্রত্যেকটা ম্যাচে অন্তত তার নিজের সেরা শক্তিটা কাজে লাগাবে। এখনো পর্যন্ত 3.1 ওভার 17। রান আনতে হবে, কিভাবে আনবেন পাসওয়ান অভিজিৎ জুটি সেটা দেখা থাকবে। প্রামাণিক, পাসওয়ান, কার ক্যাচ তুমি মিস করেছিলে? রাজ পাসওয়ানের। কে মিস করেছিল? ক্যাপ্টেন। খেসারতরা দিতে হচ্ছে এখানে। সরোজ প্রামাণিকের শরীরী ভাষা তুমি দেখছিলে যখন ক্যাচটা মিস হয়, মোটেও ঠিক ছিল না। পাসওয়ানের উইকেটের গুরুত্ব তিনি জানেন। রিপ্লেতে আরও একবার আমরা দেখে নিচ্ছি কিভাবে রিড করলেন, পিক করলেন এবং মিড উইকেটের উপর দিয়ে ঠিকানা লেখা শট। রাজ পাসওয়ানের ছন্দে থাকা দলের স্বস্তি পাওয়া। আবারও চাইছিলেন স্লক শিপ খেলতে, তবে সরোজ রাজ পাসওয়ানকে কিন্তু থামিয়ে দিয়েছেন। আগের বলটি যদি তোমার হয়, এই বলটি আমার। না, একটু দূরে পিচ করালেন, গতিতে একটু হেরফের করলেন। এই কাজগুলো তোমাকে করতে হবে এই মঞ্চে। সর্বভারতীয় ক্ষেত্র শুধু নয়, আউট অফ ইন্ডিয়া খেলার অভিজ্ঞতা রয়েছে। অতএব সরোজ প্রামাণিক, তার কাছে এই ধরনের বৈচিত্র্য তুমি আশা করো। গত বলটা থেকে কোনো রান আসেনি। আবারও ট্র্যাকে ফেরার চেষ্টা করবে রাজ পাসওয়ান, তাকে আটকাবে কি করে প্রামাণিক।
আগের বলে যেটা সামনে পেয়ে গেছিল, স্লাগ সুইপ গেছিল, কিন্তু তার পরের বলে অনেকটা দূর থেকে অন্তত বলটা পিচ হয়েছিল। আবার একটি বল হলো। এখনো পর্যন্ত 23 2 উইকেটে। সম্ভবত অনফিল্ড আম্পায়ার এখানে কি ফ্রন্ট ফুটটা একবার চেক করে নিতে চাইছেন? একেবারেই তাই, ফ্রন্ট ফুটটা একবার দেখে নিতে চাইছেন টেলিভিশন আম্পায়ার। তিনি ব্যস্ত রয়েছেন তার কাজে। এখান থেকে সব থেকে ভালো ছবি আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি tenniscricket.in এর মাধ্যমে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করুন এবং বেল আইকন প্রেস করুন। আমাদের সঙ্গে জুড়ে থাকুন। দেশে 2000-এরও বেশি মানুষ, এক সময় 5000 6000 মানুষ আজকে tenniscricket.in তারা চোখ রেখেছেন, দেশ দুনিয়ার বিভিন্ন প্রান্তের মানুষ। আর তৃতীয় আম্পায়ারে ডিসিশনে চলে এসছে, ইটস এ নো বল। একদমই মিস্টার পান্ডে তিনি জানিয়ে দিলেন নো বল এবং লেগ বাই সূত্রে একটা রান, অর্থাৎ দুটো রান স্কোরবোর্ডে। পরের বলটা ফ্রি হিট। আর ফ্রি হিট মানে ব্যাটসম্যানদের অন্তত ফর্মে ফেরার একটা সুযোগ, বড় শটে যাওয়ার। অভিজিৎ বেটা নিজের সঙ্গে কিন্তু লড়াই করে চলেছে এই ইনিংসে। তুমি যদি দেখো এই ম্যাচে এখনো পর্যন্ত তেমন কোনো আত্মবিশ্বাসী শট তার ব্যাট থেকে আসেনি। এটা তোমার জন্য সুযোগ। ফুল টস, টাইমিং খুব একটা ভালো হয়নি, যদিও একটি রান এসছে। রান হচ্ছে, তবে একটু কোথাও যেন মন্থর, যে হারে আমরা দেখি প্রথম 4 ওভারে সেই গতিটা কিন্তু এখনো আসেনি। দুই ব্যাটারের সেই ছন্দটা আমরা দেখতে পাইনি। তো প্রশংসা করতে হবে আজকের বোলারদের, যেভাবে প্ল্যান পরিকল্পনা, যদিও বেশ কিছু অতিরিক্ত রান দিয়ে, তবুও কিন্তু আলগা বল একদমই আমরা দেখতে পাইনি। সুযোগ থাকবে পরবর্তী সময়ে, কারণ অঙ্কিত সিং কালকি সরোজ দুজনেরই দুটো ওভার করে কমপ্লিট হবে। রবিদা, তৃতীয় বোলার কে আসবেন সে অপেক্ষায় আমরা থাকবো। আপাতত বড় শটের অপেক্ষায় ছিলেন রাজ পাসওয়ান। আরও একবার সফল হলেন রাজ পাসওয়ান। আরও একটা দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি তার ব্যাট থেকে। রিপ্লেতে আরও একবার শটটা আমরা দেখছি রবিদা। পাওয়ারটা দেখো, অফ স্টাম্পের বাইরে বল, কিভাবে ব্যাট নিয়ে গেলেন, পাওয়ারটি দেখালেন, মিডলিংটা ভালো ছিল, যার জন্য ওভার বাউন্ডারি যেখান থেকে পেল রাজ পাসওয়ান। আসলে রাজ পাসওয়ানকে আমরা সচরাচর দেখি না যে অন্তত থিতু হয়ে থাকতে, সবসময় দেখি অন্তত আক্রমণে যেতে। তবে শুরুতে উইকেট পড়ে যাওয়ার পরে কোথাও যেন একটু চাপে ছিলেন, আস্তে আস্তে ছন্দে ফিরছেন। একদমই রবিদা, পাসওয়ানের ক্যাচ মিসটা কোথাও না কোথাও কাঁটা হয়ে থাকলো কলকাতা রাইডার্সের জন্য। এবার মনটা আগেই বানিয়ে নিয়েছিলেন, রিভার্স খেলবেন, একটাই রান পাবেন পাসওয়ান। শেষ 4 ওভারের শেষে 33.825 কারেন্ট রান রেট। অবশ্যই একটু আগে তুমি বলছিলে যে রাজ পাসওয়ানের ক্যাচ অন্তত বারবার খোঁচা দেবে, এই ক্যাচটা অনেক সহজ ক্যাচ ছিল, দুই ফিল্ডারের মাঝে কোথাও যেন একটু হেজিটেট ছিল। 4 ওভার শেষ, অর্ধেক সফর হলো, বাকি 4 ওভার। সম্ভবত তৃতীয় বোলার হিসেবে অপু সরকার, তাকেই আনা হবে। পঞ্চম ওভারের খেলা শুরু হবে। শুরুর দিকটা মোটেও ভালো যায়নি এবারে ঝাড়গ্রামের জন্য, কিন্তু তারা যেভাবে কামব্যাক করলো, বিশেষ করে রাজ পাসওয়ানের ব্যাটিং তাণ্ডব চলছে। বড় শট আনছেন নিয়মিত, সেটা ডাগ আউটকে স্বস্তি দেবে এবারে ঝাড়গ্রাম। গতকালকে একটি মেডেন 6 রান 2 উইকেট। ডিএফ ইউসি নর্থ বেঙ্গলের বিরুদ্ধে এই টুর্নামেন্টেও কিন্তু বেশ ভালো বোলিং করছেন অপু সরকার। একদমই সেরা বোলিং পারফরম্যান্সের কথা বলছিলে অপুর, এবং কার বিরুদ্ধে? তুমি যেখান থেকে বিলং করো সেখানকারই দলের বিরুদ্ধে। নর্থ বেঙ্গলে প্রচুর ফ্যান্স রয়েছেন অপুর জন্য, এবং সেই ডিএফইসি নর্থ বেঙ্গলের বিরুদ্ধে তুমি দুর্দান্তভাবে বল করেছো, সফল হয়েছো। আজকেও একটা নতুন দিন, গুরুত্বপূর্ণ ম্যাচ, সেখানেও তোমাকে লাইন লেন্থ সব কিছু বজায় রাখতে হবে।
চমৎকার লাইন লেন্থ, একটি রানের জন্য দৌড়, আবারও সুযোগ ছিল রান আউট করার। একবার নয় রবিদা, একাধিকবার বলছি শুরু থেকে এখনো পর্যন্ত, বারবার কিন্তু চক্রবুহ রাজ পাসওয়ানকে ছাড়ছে না। একাধিকবার পরিস্থিতি তৈরি হয়েছে তার আউট হওয়ার, কিন্তু না, রাজ পাসওয়ান আজকে দিনটা বোধহয় তার নিজের নামে লিখতে চলেছে। আর ভাগ্য সবসময় সাহসীদের সাথ দেয়, এটাও আমাদের প্রত্যেকে জানা। রাজপছন দুবার ক্যাচ থেকে, রান আউট থেকে অন্তত নিজেকে অক্ষত রাখলেন। সবকিছু অতীত, সবকিছু স্মৃতি, সেটা ভুলে পাসওয়ানকে এগোতে হবে, রান আনতে হবে। অন্যদিকে অপু সরকার জেভি ব্রাদার্স থেকে পরের বলটা করবেন। অভিজিৎ বেড়া সাফল করে কিছুটা অফ স্টাম্পের বাইরে চলে গেছিলেন মিড উইকেট অঞ্চলের দিকে, গড়ানে বল, সেখান থেকে ফেরত আসার ফাঁকে অনায়াসেই প্রান্ত বদল, একটা রান। 35 রানে পৌঁছে গেল এমআরই ঝাড়গ্রাম। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত, শুরুতে প্রথম ওভারে 2 উইকেটে পতন হয়েছিল। এই জুটি অন্তত দলকে একটা নির্ভরতা দিচ্ছে। এখনো পর্যন্ত 20 রানে অপরাজিত, তবে অভিজিৎ বেড়া কোথাও সেই টাইমিংটা খুঁজে পাচ্ছেন না। আবারও পাসওয়ান, স্পেকটাকুলার শট ইনটু দ্য পার্ক, 6 মোর, ফ্ল্যাট 6। পাসওয়ান তার ছন্দে, তার কথা আমরা বারবার বলছিলাম, স্কোয়ার লেগের মাথার উপর দিয়ে ঠিকানা রেখা শট ছিল। 6টি রান এলো তার ব্যাট থেকে। সত্যি এই স্লগ সুইপটা চোখে দেখবার মতো। পেয়ালা চা যেমন মনকে ভরিয়ে দেয়, আজকের এই শট দেখে দর্শকদের হৃদয়টা ভরে গেল। এখনো পর্যন্ত 41 দলীয় রান, বাড়ছে রানের গতি, সৌজন্যে পাসওয়ান। আবারও সুইচ ইট, এখানে একটা রান পাবেন, একটাই রান পাবেন, প্রোটেকশন রয়েছে। এবার থেকে অন্তত একটু যেন চঞ্চনে মনে হচ্ছে, কারণ ওভারের সংখ্যা কমে আসছে। এই ওভারের পরে আর 2টি ওভার, পুঁজি এখনো পর্যন্ত 42 এমআরএ ঝাড়গ্রাম দলের। ভালো কামব্যাক বলবো এবারে ঝাড়গ্রাম, যে পরিস্থিতি দিয়ে তারা চলে গেছিল সেখান থেকে বেরিয়ে এসছে। অভিজিৎ বেরা এই শটটার জন্য অপেক্ষা করছিল, এই শটটা তার আত্মবিশ্বাসটা ফেরাবে। অনেক সময় থেকে রবিদা লড়াই করছিল, একটা বড় শট, সেটা তোমাকে বলবে তুমি নিজের ছন্দে চলে এসছো। গোটা টুর্নামেন্টে যে ব্যাটার ছন্দে রয়েছে তাকে কিন্তু হঠাৎ করে তাকে দমানো যাবে না। এই টাইমিংটা খুঁজছিলেন, যখনই টাইমিংটা ভালো হয় আত্মবিশ্বাস হায়ার লেভেলে চলে যায়। আর অভিজিতের এই শটটাও চোখে পড়ার মতো ছিল। একটা ওভার বাউন্ডারি এলো এবং সঙ্গে সঙ্গে রান পৌঁছে গেল 48-এ। পঞ্চম ওভারের খেলা চলছে, দুর্দান্ত একটা ওভার এবারে ঝাড়গ্রাম তাদের জন্য। কমেন্ট সেকশনে অনেকেই প্রেডিকশন করতে শুরু করেছেন কত রান হবে। অভিজিৎ বেড়া ডিপ মিড উইকেটের দিকে খেলোয়াড় রয়েছেন, জায়গা বদল, একটা রান এসছে, সঙ্গে সঙ্গে 5 ওভারের খেলা শেষ। আফটার 5, 49 ফর 2। এবারে ঝাড়গ্রাম 5 ওভার শেষে 49 2 উইকেটে। 5টি ওভার শেষ হলো গুলমোহর ময়দানে ওয়েস্ট বেঙ্গল টেনিস ক্রিকেট লিগের ডে 3 তৃতীয় ম্যাচে। সব মিলে এখনো পর্যন্ত এমআরএ ঝাড়গ্রাম তারা অন্তত চাইছে বাকি 3 ওভারে, যেখানে 8টি উইকেট হাতে রয়েছে, নিশ্চয়ই রাজ পাসওয়ান, অভিজিৎ বেরা যারা ছন্দে ফিরেছে, এখান থেকে তারা চাইবে অন্তত বড় রানে যেতে। একদমই শুরুর দিকে যে ছন্দপতনটা তোমার ঘটেছিল, যে লয়টা তুমি পাচ্ছিলে না, সেই লয়টা তুমি পেয়ে গেছো, ছন্দটা তুমি পেয়ে গেছো। এখান থেকে শেষ 3 ওভার কিভাবে অপারেট করবে, এই রানটাকে 80-85 অবধি তুমি নিয়ে যেতে পারবে কিনা, সেটাই এখন প্রশ্ন রবিদা। তবে কমেন্ট সেকশনে অনেকেই কমেন্ট করছেন যে এই ম্যাচটা সেরা ম্যাচ হবে। লিগ টেবিলে এগিয়ে পিছিয়ে যাওয়া, এখান থেকে শেষ 4-এ যাওয়ার হাতছানি, আর এখান থেকে অন্তত 1, 2, 3, 4 র্যাঙ্কে থাকা, অনেক কিছু নির্ভর করছে এই ম্যাচের উপরে। সোনু সিং লালা তাকে আনা হয়েছে বলে, এর আগে দুর্দান্ত ফিল্ডিং এফোর্ট এই ম্যাচে তুমি দেখেছো সোনু সিং লালা।
আহ, দুর্গাপুরের অন্ডালের এই খেলোয়াড়টি দেখো বিগত কয়েক বছর ধরে যেভাবে যেভাবে তার ফর্ম ফিরে পাচ্ছে, যেভাবে দিনে দিনে উন্নতি হচ্ছে, নিঃসন্দেহে এই ছেলেটির কথাও বারবার বলতে হয়। না, সোনু সিং লালা তার হাতে বল তুলে দেওয়া হয়েছিল, একটা সময় মনে হচ্ছিল এই ওভারটা তিনি করবেন না, তার জায়গায় তোতন পাত্র তাকে আনা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের খেলোয়াড় তরুণ তুর্কি তারকাদের কথা বলছি রবিদা, যারা বাংলা টেনিস ক্রিকেটের আগামী দিনের মুখ হয়ে উঠবে, তাদের মধ্যে এই খেলোয়াড়টিও অগ্রণী ভূমিকা নিচ্ছে। ঘাটাল থেকে উঠে আসা এই খেলোয়াড় এই টুর্নামেন্টও বেশ ভালো বোলিং করেছেন। তো নিঃসন্দেহে সামনে দুই ব্যাটার, দুই খেলোয়াড়, একদিকে রাজবর্ষণ, অপরদিকে অভিজিৎ বেড়া, আর তোতন তিনি বল করবেন। একটু ফিল্ডিং রদবদল চাইছে, আমরা দেখতে পাচ্ছি সঞ্জু কানোজিয়া স্লিপে চলে গেলেন, ফ্লাই স্লিপে, গালিতে হালচাল, ডিপ পয়েন্ট, শর্ট কভার, ডিপ এক্সট্রা কভার, মেড অফ। অভিজিৎ বেড়া আবারও সাফল করে খেলার চেষ্টা, পরাস্ত হয়েছেন। দুর্দান্ত স্টার্ট করলেন তোতন পাত্র, প্রথম বল থেকে কোনো রান পাননি অভিজিৎ। প্রথম বলটা যদি ভালো হয় তাহলে দ্বিতীয় বলে আত্মবিশ্বাস আরো এগিয়ে যায়। বলে বলে লড়াই, প্রত্যেকটা বলে বলে একটা পরিকল্পনা, যার বাস্তবরূপ দেওয়ার জন্য তৈরি ব্যাটার, তৈরি বোলার। রান কি পাবেন? রান আউটের একটা সুযোগ অভিজিৎ বেড়া, পৌঁছতে পেরেছেন কি? অনফিল্ড আম্পায়ার তৃতীয় আম্পায়ারের কাছে সহায়তা চাইছেন, রেফার করা হয়েছে টেলিভিশন আম্পায়ারের জন্য। থার্ড আম্পায়ার তিনি নির্ণয়টা দেবেন। একটু দূরে থেকে গেলেন অভিজিৎ বেড়া, একটু বোঝাপড়ার অভাব, একটা দুর্দান্ত পার্টনারশিপ তৈরি হচ্ছিল, সেখান থেকে আরো একবার এমআরএ ঝাড়গ্রাম তারা কি একটু ব্যাকফুটে চলে গেল? অপেক্ষা করতে হবে রবিদা। প্লিজ ওয়েট। শুধু মাঠে নয়, মাঠের বাইরে দেশ দুনিয়ার বিভিন্ন প্রান্তে যারা ওয়েট করছেন, আপনাদের ওয়েট করতে হবে। তবে নিশ্চিতভাবে আজকের এই জুটিটা দেখো, ফার্স্ট ওভারে দুটো উইকেটে পতন হয়েছিল, রান আউট এবং একটি উইকেট অঙ্কিত কালকির নামে। সেখান থেকে 49 রান পর্যন্ত একটা পার্টনারশিপ। সিদ্ধান্ত চলে এসছে আউট, ফেরত যেতে হবে ডাগ আউটে অভিজিৎকে। ছন্দপতন কোথাও না কোথাও, একটু ভুল বোঝাবুঝি দুই ব্যাটারের মধ্যে, বোঝাপড়ার অভাব। একটা ভালো পার্টনারশিপ বিল্ড আপ হচ্ছিল রবিদা, শুরুটা ভালো হয়নি এবারে ঝাড়গ্রামের, সেখান থেকে অভিজিৎ রাজবাসওয়ান ভারী সুন্দর বোঝাপড়া আমরা দেখছিলাম। 12টি রান করে ফেললেন অভিজিৎ বেড়া। তবে আরেক ফর্মে থাকা ব্যাটার বিকাশ পণ্ডিত তিনি মাঠে নামছেন রাজবর্ষণের সাথে জুটি বাঁধতে। আসলে প্রত্যেকটি দলে ব্যাটিং শক্তি, ব্যাটিংয়ের গভীরতা কতটা লম্বা, কতটা প্রখর। একদমই, প্রত্যেকটা টিমের কথা আমরা শুরু থেকেই বলছি, একেবারে প্রথম দিন থেকে, ডে ওয়ান থেকে, প্রথম ম্যাচ থেকে 6টা টিমই ব্যালেন্স টিম। প্রত্যেকটা টিমে দুজন করে একজন খেলোয়াড় রয়েছেন আউট অফ স্টেট। শুধুমাত্র ডিএফইউসি নর্থ বেঙ্গল তুমি যদি দেখো, জন্টি সরকারকে ক্যাপ্টেন করা হয়েছিল, সে কারণে আউট অফ স্টেট একজন খেলোয়াড় ছিলেন সেই দলে। বাকি তুমি বিশ্বজিৎ ঠাকুর, বিজয় পাওলে, করণ নাম্বালা প্রত্যেকেই দেখেছো। অঙ্কুর সিংকে এই টুর্নামেন্টে আমরা মিস করেছি শারীরিক অসুস্থতার জন্য, এডিএস হাওড়ার হয়ে খেলতে পারেনি, তার রিপ্লেসমেন্ট দানি এসছে। মুন্না শেখের কথা বলতে হবে, অঙ্কিত কালকির কথা বলতে হবে। সব কিছু মিলিয়ে বাংলার তরুণ তুর্কি তারকারাও কিন্তু দাপিয়ে বেরিয়েছেন পুরো টুর্নামেন্ট জুড়ে। একদম তাই। ব্যাটিংয়ে দেখো রাজ পাসওয়ান, পিকু ফাল, সাগর আলী প্রত্যেকে নিজেদের ছাপ রেখেছেন। গুরুত্বপূর্ণ সময়ে শাকলিনের ভালো বোলিংয়ের কথা ভুললে চলবে না। অনেকটা বাইরে রবিদা, অনেকটা বাইরে অফ স্টাম্পের মিস্টার পান্ডে তিনি জানিয়ে দিলেন ওয়াইড। অতিরিক্তের হাত ধরে একটা রান স্কোর বোর্ডে আসবে এবং সঙ্গে সঙ্গে 50 রান পূর্ণ হলো এমআরএ ঝাড়গ্রাম। 50 কামস আপ ফর এমআরএ ঝাড়গ্রাম। এবার 4টি রান, সেটাই খুঁজছিলেন, সামনের দিকে গিয়েছে ফুল টস করে যেভাবে স্কোয়ার লেগ দিয়ে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। এটাই স্পেশাল করে রাজ পাসওয়ানকে অন্য ব্যাটারদের থেকে। তুমি ব্যাটের গ্রিপটা দেখো, যখন ব্যাট করছেন স্টান্টটা নিচ্ছেন, সেখান থেকে বোলারের গতিবিধি হাতটা লক্ষ্য করছেন,
কোথায় বলটা আসতে পারে, রিপ্লেতে দেখে নেব রবিদা কিভাবে গ্যাপের ব্যবহারটা করলেন মিড উইকেট এবং স্কোয়ার লেগের মাঝ বরাবর অঞ্চল দিয়ে। দুর্দান্ত একটা বাউন্ডারি এলো। প্রত্যেকেই মন বানিয়েছিলেন যে রিভার্সে যাবেন, তবে অনেকটা বাইরে ছিল, যার অর্থ ওয়াইড 55-তে পৌঁছে গেল এমআরই ঝাড়গ্রাম। অনফিল্ড আম্পায়ার সিদ্ধান্ত জানিয়েছেন ওয়াইড। সেটাকে কি চ্যালেঞ্জ করবে কলকাতা রাইডার্স? রিভিউতে যাবে তারা? একদমই রিভিউর জন্য আবেদন করেছেন, রিভিউ তাদের কাছে বেঁচে রয়েছে এবং সেটা টেলিভিশন আম্পায়ার দেখছেন। অনফিল্ড সিদ্ধান্ত ছিল হোয়াইট বল এবং তৃতীয় আম্পায়ারের কাছ থেকে, টেলিভিশন আম্পায়ারের কাছ থেকে সিগন্যাল যেটা এলো হোয়াইট বল। অতিরিক্ত একটা রান যোগ হলো স্কোর বোর্ডে। আম্পায়ারকে আজকে কিন্তু খুব ব্যস্ত থাকতে হচ্ছে এই ম্যাচে, বিশেষ করে। একদমই রবিদা, টাফ ম্যাচ। প্রত্যেকটা সঠিক সিদ্ধান্তের জন্য মাঝে মধ্যে তৃতীয় আম্পায়ারের কাছে নির্ণয় চাওয়া হচ্ছে। রানআউটের কিছু দৃশ্য আমরা দেখলাম, ক্লোজ ছিল খুব, তার জন্যই হয়তো ব্যস্ত থাকতে হচ্ছে টেলিভিশন আম্পায়ারকে। ডে 1, ডে 2, ডে 3 অনেক কিছু আমরা দেখলাম ওয়েস্ট বেঙ্গল টেনিস ক্রিকেট লিগে। বিকাশ চোখে দেখার মতো শট, কতটা সাবলীল ভাবে একেবারে মিড উইকেটের উপর দিয়ে পাঠিয়ে দিচ্ছেন মাঠের বাইরে। একেবারেই পণ্ডিতজি আসার পরে নিজের লয়ের সঙ্গে বিকাশ পণ্ডিত এলেন, দেখলেন এবং জয় করলেন। অবশ্যই বিকাশ পণ্ডিত তার ব্যাটিং অনেকটা লম্বা, অনেকটা গভীর। এই শটটা দেখো কতটা সাবলীল, যেন মনে হচ্ছে একেবারে ড্রাক আউট থেকে সেট হয়ে এসেছেন। বারবারই আমরা বলি কমেন্ট্রি বক্স থেকে, বিকাশ পণ্ডিত, লিটন বাড়ুই, খোকন হালদার, সৌরভ হালদার, এই খেলোয়াড়দের তুমি যে কোনো দিনে যে কোনো সময়ে যে কোনো রূপে তুমি দেখতে পারো। এখানে বিকাশ পণ্ডিত এসেই ব্যাক টু ব্যাক দুটো বড় শট, রানটাকে কোথায় নিয়ে গেলেন। 6 ওভার শেষে 68, 3 উইকেটে রানের গতিটা অনেকটা বেড়ে গেল রবিদা। বিকাশ পন্থী জানেন, অন্তত সেই বার্তাটা, সেই সন্দেশটা ছিল ডাক আউট থেকে, যে এখান থেকে অন্তত রান করতে হবে। এবং একটা বড় ওভার এলো, 3 উইকেট, 68 রান, 6 ওভার, আরও 12টি বলে খেলা বাকি। বিকাশ যেখানে 2টি বল থেকে 2টি ওভার বাউন্ডারি, 17 বল থেকে 32 রানে অপরাজিত রাজপাসওয়ান, সব মিলিয়ে 68, 6 ওভারের শেষে এমআরই ঝাড়গ্রাম। শেষ দুটো ওভার অপু সরকার, তাকে আবার আনা হয়েছে। জেভিএ ব্রাদার্স এন্ড থেকে বল করবেন। নেক্সট ম্যাচ হুগলি টাইটান্স ভার্সেস এডিএস হাওড়া। বোথ ক্যাপ্টেন প্রিপারেশন নিন টসের জন্য। এই ইনিংসটা শেষেই প্রেজেন্টেশন এরিনাতে আপনারা জয়েন করবেন টসের জন্য। হুগলি টাইটান্স অ্যান্ড এডিএস হাওড়া। এবং আজকের দিনের শেষ ম্যাচ ডিএফইউসি নর্থ বেঙ্গল ভার্সেস কলকাতা রাইডার্সের মধ্যে। গত ওভারটা অপুর জন্য ভালো যায়নি, কামব্যাক করার ওভার এটা অপুর জন্য। সেকেন্ড লাস্ট ওভার, পাসওয়ান তার দুর্দান্ত ছন্দে রয়েছেন। 32 রানে অপরাজিত। 17টা বল খেলেছেন এবং এখানে একটা আবেদন। আমরা আরো একবার রিপিট করব, পরবর্তী ম্যাচের জন্য দুই ক্যাপ্টেন হুগলি টাইটান্স এবং এডিএস হাওড়া দ্রুত আপনারা আমাদের প্রেজেন্টেশন এরিনাতে চলে আসুন টসের জন্য। একটা আবেদন ছিল রবিদা, কট বিহাইন্ডে, দেখা যাক এখানে সিদ্ধান্ত কি আসে। আমাদের প্রত্যেকে ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে শেষ সিদ্ধান্তটি কি আসে। তবে অপু সরকারের কথা দেখো, প্রথম ম্যাচে 2টো উইকেট, দ্বিতীয় ম্যাচে 2টো, আবার লাস্ট ম্যাচেও 2টো। ঘটনাটা যেটা ঘটেছিল রবিদা, অনফিল্ড আম্পায়ার একবার ফ্রন্ট ফুটটা চেক করে নিতে চেয়েছিলেন, নিশ্চিত হয়ে যেতে চেয়েছিলেন, সেখানে নিশ্চিত হলেন।
বৈধ বল এবং পাসওয়ান তাকে ফেরত যেতে হচ্ছে ডাগআউটে। 18 বল থেকে 32 রানের একটা ঝকঝকে ইনিংস খেলে বীর বিক্রমে ব্যাট করেছেন আজকে রাজ পাসওয়ান। তিনি ডাগআউটে ফিরছেন। রবিদা, ফেরার আগে দলের জন্য একটা দুর্দান্ত মঞ্চ তৈরি করে দিয়ে গেলেন রাজ পাসওয়ান। দেখো সমরেশ, রাজপাসওয়ান যে সময় মাঠে এসেছিল পরিস্থিতি একেবারে কঠিন ছিল, উইকেটে পতন হয়েছিল 2টো উইকেট। সেই জায়গায় যেভাবে দলকে অন্তত একটা লড়াই ফিরিয়ে নিয়ে এলো, এবং এখান থেকে বাকি যারা আসবে তারা অন্তত একটা সম্মানজনক জায়গায় বা লড়াইয়ের জায়গা দলকে পৌঁছে দেবে। নতুন ব্যাটার দীপাঞ্জন দাস, তপু। গত কয়েকটি সিজনে তুমি নিশ্চয়ই এটা স্বীকার করবে, দীপাঞ্জন দাস তপু তার নামটাও বানিয়েছে বেঙ্গল টেনিস ক্রিকেটের মানচিত্রে। একেবারে উপরের দিকে সারিতে ব্যাট বল দুই বিভাগেই দাপটটা দেখিয়েছেন একাধিকবার। গুরুত্বপূর্ণ সময়ে এখানে একটা ছোট ইনিংস, গুরুত্বপূর্ণ ইনিংস তার কাছে কি আমরা পাবো? প্রত্যেকে আশা করতে পারে, অতীতেও দেখেছি এই খেলোয়াড়কে। উঁচু শট, দূরত্ব হয়নি, নিচে ফিল্ডার সঞ্জু কনজিয়া। তপুকে ফিরতে হবে উইকেট নাম্বার 5। কামব্যাক করার কথা আমরা বলছিলাম রবিদা, অপু সরকারের প্রথম ওভারটা মোটেও ভালো যায়নি, দ্বিতীয় ওভারে দুর্দান্ত কামব্যাক করলেন। সেট ব্যাটার, দুর্দান্তভাবে রানের গতি চলছিল, এত সুন্দর গতিটাকে কোথাও না কোথাও আটকে দিল এখানে অপু সরকার। দুটো উইকেট এই ওভারে, যেটা আমরা আশা করছিলাম হয়তো বা এমআরএ ঝাড়গ্রাম 85-90 অবধি যেতে পারে, সেখানে কোথাও না কোথাও একটা বন্ধনী দিয়ে দিল অপু সরকার। শর্ট ফর্মার ক্রিকেটে এটাই মজা, একটা ওভারে অনেক কিছু পাল্টে পারে খেলার গতি প্রকৃতি। দেখো আগের ওভারটি বড় ওভার, আবার এই ওভারে উইকেট পড়ার পরে রানের গতিও মন্থর হয়ে গেল। 8 ওভারের ম্যাচে আর এখনো 10 বলে খেলা বাকি। বিকাশ পণ্ডিত 2 বল থেকে 12 রানে অপরাজিত। অপু সরকার এই টুর্নামেন্টে যার কথা বেশ আলোচিত হয়েছে, প্রত্যেকটা ম্যাচে উইকেট পেয়েছে। রিভার্স, সত্যি দর্শকরা দেখলেন এই ক্যাচটাও। সৌরভ হালদার, ম্যাচ কোথাও যেন আবার পট পরিবর্তন হলো, আর সাথে সাথে হ্যাট্রিক হয়ে গেল। পরপর 3 উইকেট। আর দর্শকরা যেটা দেখেননি এই টুর্নামেন্টে, ওয়েস্ট বেঙ্গল টেনিস ক্রিকেট লিগের নতুন ইতিহাস তৈরি করলো এবং সব থেকে বেশি উইকেট পাওয়ার মালিক হয়ে গেল অপু সরকার। রবিদা, আমরা কমেন্ট্রি বক্স থেকে আলোচনা করছিলাম কামব্যাক করার কথা, প্রত্যাবর্তন করবেন কিভাবে অপু সরকার। প্রথম ওভারটা ভালো বল করতে পারেননি, এখানে শুধু কামব্যাক করলেন না, আরও একবার জানান দিলেন কেন তাকে উত্তরবঙ্গের টেনিস ক্রিকেটের মুখ বলা হয়, ফেস অফ নর্থ বেঙ্গল টেনিস ক্রিকেট। অপু সরকার প্রথম উইকেটের হ্যাট্রিক, যেটা প্রথম সেটা স্পেশাল। স্বর্ণাক্ষরে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল টেনিস ক্রিকেট লিগের ইতিহাসে অপু সরকারের বিধ্বংসী বোলিং। কোন সময়ে, যখন ব্যাটাররা সেট হয়ে গেছিলেন, রানের গতিটা বাড়াচ্ছিলেন, সেই জায়গায় এসে সেকেন্ড লাস্ট ওভারে এইভাবে পরপর 3 বল থেকে 3টে উইকেট বিপক্ষের ব্যাটিং লাইন আপটাকে একেবারে ধরাশায়ী করে দিল। ওয়েস্ট বেঙ্গল টেনিস ক্রিকেটের ইতিহাসে প্রথম হাফ সেঞ্চুরিকারী ব্যাটারের নাম যদি বিজ্ঞ তাহলেও নামটা থাকবে। বড় চেষ্টা, আবার কি ক্যাচ আসবে, উইকেট। অঙ্কিত সিং ছিলেন এখানে ফিল্ডার, অঙ্কিত সিং কালকি, তিনি কোনো প্রকার ভুলচুক করলেন না। ব্যাক টু ব্যাক 4 বল থেকে 4টে উইকেট, অবিশ্বাস্য হলেও সত্যি অপু সরকার। আজকের গুলমোহর গ্রাউন্ডে প্রত্যেক ক্রিকেট অনুরাগীদের মন জয় করে নিয়েছে উত্তরবঙ্গের এই খেলোয়াড়টি। সারা বাংলা জুড়ে অপু সরকারের নামে জয়ধ্বনি, যেমন ওয়েস্ট বেঙ্গল টেনিস ক্রিকেটের নামে জয়গান, আর ঠিক ততটাই অপু সরকারের নামে জয়ধ্বনি।
4 বলে 4টি উইকেট পাওয়া অতটা সহজ নয়, আর সেই কাজটা করে দেখালেন অপু সরকার। ম্যাচের মোডটা একেবারে রাতারাতি বদলে দিলেন নতুন ব্যাটার MM রয়। তার আগমন ঘটছে, বল হাতে সিদ্ধহস্ত, ব্যাট হাতে শেষের দিকে দলের জন্য প্রয়োজনীয় কিছু রান কি তিনি করতে পারবেন? বিশেষ করে উইকেটের পতনটা এখানে প্রথমে তোমাকে রুখতে হবে। তবে সব প্রশ্ন অন্তত এই বলে আর উইকেট আসবে, আবার কি ইতিহাস তৈরি হবে, আবার কোনো নতুন হিস্টোরিক্যাল মোমেন্টের সামনে আমরা থাকব। সারা বাংলা, সারা দেশ দুনিয়ার মানুষ একেবারে অপু সরকারের এই বোলিং দেখে একেবারে উচ্ছ্বসিত। MM সরকার বন থেকে উঠে অন্যদিকে MM রয়, সপ্তম ওভারের খেলা চলছে, ব্যাক টু ব্যাক 4টে উইকেট পরপর 4 বল থেকে। অপু সরকার কি রণনীতি নেবেন, কিভাবে তাকে আটকাবেন? MM রয় ফিল্ডিংয়ে কিছুটা অবস্থার পরিবর্তন ঘটানো হচ্ছে। ডিপ স্কোয়ার লেগ, ডিপ মিড উইকেট, কাউ কর্নারে একজন খেলোয়াড়কে রাখা হয়েছে। লং অফ, লং অন, মিড অফ। আবারও একটা আবেদন ছিল, এক্ষেত্রে অন্তত সাড়া দেয়নি আম্পায়ার। একটা আবহ তৈরি হয়েছিল, একটা সময়ের জন্য মনে হচ্ছিল এজ কি নিয়েছে না। 68-7 উইকেটে এবারে ঝাড়গ্রাম। কি আগুন ঝরানো বোলিং উপহার দিচ্ছে এই টুর্নামেন্টের প্রথম মেডেন উইকেট যার দখলে। আবারও কি মেডেন উইকেট হবে, সবকিছু বলবে এই বলটি। সারা মাঠে দর্শক একেবারে করতালিতে প্লাবিত করছে। এখানে আরো একটা উইকেট এই ওভারে। এটা ছিল পঞ্চম উইকেট। অপু সরকার 5 ফরে নিজের নামটা নথিভুক্ত করলেন। আবার একটা ওভারে, একদমই সেকেন্ড লাস্ট ওভার কোনো সময়ই তোমার জন্য সহজ নয় মোটেও। আর সেই জায়গায় বল করতে এসে 5 ফর, 5টা উইকেট মেডেন, কোনো রান আসেনি ওভার থেকে। এখনো পর্যন্ত টুর্নামেন্টের সব থেকে ভালো ওভারটা বল করে গেলেন অপু সরকার। অপু সরকারের এই আগুন ঝরানো বোলিং বাংলার মানুষ চিরকাল চিরদিন স্মৃতির রোমন্থনে অন্তত মনে রাখবে, স্মৃতির অ্যালবামে ধরে রাখার মতো বোলিং। 5টি উইকেট একটা ওভারে, একদমই স্মৃতির মণিকোঠায় এটা থাকবে। আর এর মধ্যেই আমরা ওয়েলকাম জানাবো, গুলমোহর গ্রাউন্ডে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন ওয়েলকাম টু WTCL রাজনন্দিনী স্পোর্টিং ক্লাবের অন্যতম কর্মকর্তা মিস্টার রাজীব গুপ্তা। আমরা হার্টিলি ওয়েলকাম জানাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গল টেনিস ক্রিকেট লিগ হাওড়া গুলমোহর গ্রাউন্ডে রাজনন্দিনী স্পোর্টিং ক্লাবের অন্যতম কর্মকর্তা মিস্টার রাজীব গুপ্তা। এই টুর্নামেন্টের মেম্বারও রাজীব গুপ্তা। সোনু সিং লালা, তাকে আনা হয়েছে শেষ ওভারের জন্য। 68 উইকেটে রানের গতিটা থমকে দিয়েছে গত ওভারে অপু সরকার। শুধু গতিটা থমকে দেয়নি, একটা ওভার খেলাটার পট পুরো পরিবর্তন করে দিল। গেম চেঞ্জিং ওভার আমরা বলতেই পারি গত ওভারটাকে। 5 ফরে নাম নথিভুক্ত করেছেন। মেডেন ছিল, উইকেটের হ্যাট্রিক ছিল, সব কিছুই এসছে স্বপ্নের বোলিং অপু সরকার। WBTCL এন্ড থেকে বল করবেন সোনু সিং লালা, বিকাশ পণ্ডিত সামনে। শেষ ওভার, প্রথম বল এক্সট্রা কভার অঞ্চলের দিকে খেলেছেন এবং গ্যাপের দুর্দান্ত ব্যবহার, 4টি রান আসবে।
বিকাশ পণ্ডিত। শেষ ওভারে নিশ্চিতভাবে বিকাশ পণ্ডিতকে অন্তত বেশি করে দায়িত্ব নিতে হবে, কারণ বিকাশ পণ্ডিত মূলত বোলার, তাকে বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে। রবিদা একজন ভালো ব্যাটার বিকাশ পণ্ডিত, ওয়েল ফিনিশার হিসেবে তাকে আমরা চিনি। যে রানের গতিটা থমকে গেছিল সেই রানের গতি থেকে আরো একবার দলকে লয়টা কি দিতে পারবেন, ফ্রন্ট ফুটটা আরো একবার চেক করা হচ্ছে। নেক্সট ম্যাচ টসের জন্য আমরা আরো একবার হুগলি টাইটান্স এবং এডিএস হাওড়া বোথ ক্যাপ্টেনকে ওয়েলকাম জানাচ্ছি নেক্সট ম্যাচে টসে জয়েন করার জন্য। হুগলি টাইটান্স অ্যান্ড এডিএস হাওড়া, একদিকে দানি অন্যদিকে বিজয় পাউলে। Both captain are requested, please come and join with us here at presentation arena for toss. Next match, fourth match of third day. শর্ট ফর্মার ক্রিকেটে এটাই মজা, একটা ওভারে অনেক কিছু উলটফের হতে পারে। আমরা দেখলাম যখন 6 ওভারে 68 ছিল, আবার 7 ওভারেও 68, যদি ইতিমধ্যে একটি বাউন্ডারির জন্য ফ্রন্ট ফুটটা চেক করে নিতে চাইছেন রানফিল্ড আম্পায়ার। প্রথমে ফ্রন্ট ফুট চেক করা হয়েছে, তারপরে পিচিংটা চেক করছেন। পিচিংটা একটু দেখে নিচ্ছেন, নিশ্চিত হয়ে যাচ্ছেন অনফিল্ড আম্পায়ার, প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। সো সিদ্ধান্ত চলে এসছে রবিদা, ফেয়ার ডেলিভারি। সোনু সিং লালা পরের বল, বিকাশ পণ্ডিত আবারও প্রোটেকশন রয়েছে এক্সট্রা কভার অঞ্চলে, একটাই রান পাবেন কি না। রান নেওয়ার তাগিদরা দেখালেন না এখানে, স্ট্রাইকটা নিজের কাছেই রাখবেন, বড় শটে যেতে হলে নিজেই যাবেন। জানেন বাকি যে কটা বল আছে অন্তত তাকে হবে। আবার একটি বল রিভার্সের চেষ্টা ছিল কিন্তু সফল হয়নি। লাস্ট ওভারে যত বেশি রান আসবে ততই বোলাররা সাহস পাবে। এখনো পর্যন্ত তুমি যদি দেখো শেষ দুটো ওভার, এই ওভারে এখনো কয়েকটা বলের খেলা বাকি, তো নিশ্চিতভাবে দুর্দান্ত কামব্যাক করেছে কলকাতা রাইডার্স। অনবদ্য প্রত্যাবর্তন সোনু সিং লালা। পণ্ডিত আবারও সাফল করে খেলার চেষ্টা ছিল স্কোয়ার লেগ কিংবা মিড উইকেট অঞ্চল দিয়ে, এখানেও পরাস্ত হয়েছেন, কোনো রান পাবেন না। শেষ 10টি বল যদি আমরা দেখি, মাত্র 4টি রান এসেছে লাস্ট 10 বল থেকে, আর যেখানে 5টি উইকেটে পতন হয়েছে। স্বপ্নের বোলিং ছিল, বারবার আমরা বলছি। সেকেন্ড লাস্ট ওভার অপু সরকার 5 ওভারে নিজের নামটা লিখিয়েছেন। শুধু 5 ওভারে নিজের নাম নয়, খেলার গতি প্রকৃতি সবকিছু বদল করে দিয়েছেন। এবার ক্যাচ নিচে, ফিল্ডার, আবার উইকেট আসবে। ক্রিকেটকে এই জন্যই মহান অনিশ্চয়তার খেলা বলা হয়, যে ছন্দ যে লয়ের সঙ্গে এগোচ্ছিল এবারে ঝাড়গ্রাম, ছন্দ পতন হয়েছে বিশেষ করে শেষ দুটো ওভার। গত 11 বল ইতিবৃত্ত যদি আমরা দেখি, রবিদা একটু আগেই বলছিলেন একটাই বাউন্ডারি, রবিদা 6টা উইকেটের পতন। এটাই শর্ট ফর্মার ক্রিকেটের মজা। ক্রিকেটে বিশেষ করে শর্ট ফর্মার ক্রিকেটে পালা বদল হতে খুব একটা বেশি সময় লাগে না। একটা ওভার আধ ওভার, একটা বল, সব একেবারে পাল্টে দিতে পারে। মহান অনিশ্চিত খেলা ক্রিকেট, মানুষের জীবন যেমন অনিশ্চিত, ক্রিকেটও ঠিক ততটাই অনিশ্চিত। একদমই রবিদা, লাইভ স্ট্রিমিংয়ে এডিটারের যেমন ফ্রেম বদল করতে সময় লাগে না, ঠিক একইভাবে এই ধরনের শর্ট ফরম্যাটের ক্রিকেটে ম্যাচের রং বদল হতে সময় লাগে না। শেষ দুটো ওভার পজিটিভ সাইন, খুব ভালো ইঙ্গিত নিয়ে এলো কলকাতা রাইডার্সের জন্য।
ইনিংসের শেষ বল, নতুন ব্যাটার শুভ্রনীল রয়, হোল্ডার। সোনু সিং লালা শেষ বলটা করবেন। 72 9 উইকেটে এখনো পর্যন্ত এমআরএ ঝাড়গ্রাম। ইনিংসের শেষ বল, এখান থেকে কি বড় শট আসবে না লাস্ট উইকেটটা পাবে? শেষ বল, অনেকটা উচ্চতা, ফিল্ড শেষমেশ একটি রান, দুটো রান নিতে গিয়ে কিন্তু রান আউটের সুযোগ তৈরি হয়েছিল। প্রথমে ক্যাচ মিস, তারপরে আবার রান আউট মিস। তো এখান থেকে দল পৌঁছে গেল 8 ওভারের শেষে এমআরএ ঝাড়গ্রাম 74 9 উইকেটের বিনিময়ে। थैंक यू कॉम्बॉक्स। चलते टॉस की तरफ। नेक्स्ट मैच के टॉस के लिए एक तरफ हुगली टाइटन्स, एक तरफ এডিএস হাওড়া। আমি অনুরোধ করব রাজীব দাকে, রাজীব দা একটু এগিয়ে আসবেন স্পিন করার জন্য। রাজীব গুপ্তা মহাশয় স্পিন করবেন, রাজীব গুপ্তা মহাশয় প্লিজ ওয়েলকাম রাজীব দা। রাজীব দা প্লিজ ওয়েলকাম জানাচ্ছি আমরা। আমি অনুরোধ করব প্লিজ ওয়েলকাম রাজীব গুপ্তা মহাশয়। রাজীব দা একটু এগিয়ে আসবেন। সো 75 রানের টার্গেট, লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করবে কলকাতা রাইডার্স। আমরা এখন চলে যাচ্ছি সরাসরি পরবর্তী ম্যাচে টস পর্বে, এবং তারপরে দ্বিতীয় ইনিংসে আপনাদের সঙ্গে জয়েন করবে রাজাবাবু এবং সুমন্ত। রাজীব দা একটু এগিয়ে আসবেন। টস করবেন রাজীব গুপ্তা মহাশয়। तो टॉस के लिए तैयार, बता दो फिर से एक बार। एक तरफ हुगली टाइटंस कैप्टन विजय बावले अभी तक 4 मुकाबले खेले, 3 जीते 1 हारे। एक तरफ एडीएस हावड़ा 2 मुकाबले जीते 2 हारे। तो दोनों के लिए मौका अभी भी है एक टॉप पे, तो एक अभी भी मौके की तलाश में है। कॉइन स्पिन करने के लिए मौजूद है हमारे बीच राजीव सर, स्पिन करेंगे और कॉल होगा। राजीव दा स्पिन करेंगे। इट्स कॉल्ड जेबीए एंड इट्स रोज, दैट मींस हुगली टाइटंस। विजय टॉस जीते हैं, क्या फैसला होगा आपका? फील्डिंग करेंगे। पॉइंट टेबल में अभी भी टॉप पे, क्या लगता है ओपोनेंट टीम को एक टक्कर देंगे? ऐसा कोई नहीं है, हम टॉप पे है, लेकिन अभी भी ग्रुप खुला खुला हुआ है पूरा, तो जीतने की कोशिश करेंगे। लग रहा है अच्छे खेल रहे हैं। अभी थोड़ा लास्ट मैच में बॉलिंग खराब हुआ इसलिए हार गए, वो अच्छा करने की कोशिश करेंगे। टीम में कोई चेंजेस? 2 चेंजेस है, वो आपको दिखाई देंगे। थैंक यू, बेस्ट ऑफ लक फॉर द मैच। थैंक यू। दानी, एक छोटा सा मौका अभी भी है, 2 मुकाबले जीते 2 हारे और ये आखिरी मैच है, तो क्या लगता है यहाँ से फिर से कमबैक किया जा सकता है इस मैच में? हाँ जी, 2 मैच के लिए अच्छा खेले, वैसे ही खेलते आएंगे। टीम में कोई चेंजेस? सेम टीम। थैंक यू, ऑल द बेस्ट फॉर द मैच। थैंक यू। थैंक यू सो मच बोथ द टीम एंड दिस इज टॉस रिपोर्ट। टॉस जीता हुगली टाइटंस और पहले बॉलिंग करने का फैसला किया, यानी पहले बैटिंग करेंगे एडीएस हावड़ा। नेक्स्ट मैच ओवर टू कमेंट्री बॉक्स। থ্যাংক ইউ আফাবুল দা। দ্বিতীয় ইনিংসে ফিরবো আমরা রাজা, তবে তার আগে আরো একবার প্রত্যেককে মনে করিয়ে দিতে চাইবো, প্রত্যেকের স্মরণে আনতে চাইবো আগামীকাল ফাইনাল ডে। লড়াই কঠিন হবে, কারণ 4টে সেরা দল তার মাঠে নামবে, এবং সেই 4টে দলের সেরা লড়াই যখন এগিয়ে যাবে, গড়িয়ে যাবে, তার মাঝেই একদিকে বেঙ্গল স্টার্স, অন্যদিকে রেস্ট অফ ইন্ডিয়া, তাদের মধ্যে একটা এক্সিবিশন ম্যাচ রয়েছে। তো একদিকে ওয়েস্ট বেঙ্গল স্টার্স, তাদের যে টিম, তার কর্ণধার হিসেবে আমরা দেখতে পাবো মিস্টার ধনঞ্জয় সিংকে। অন্যদিকে রেস্ট অফ ইন্ডিয়া, যে মানুষটি এই দলটাকে মাঠে নামাবেন, মিস্টার বিশাল কাপুর। এবং একটু আগেই আমরা পেয়েছি আমাদের মধ্যে
রাজনন্দিনী থেকে সম্মানীয় শ্রী রাজীব গুপ্তা স্যারকে আমরা স্বাগতম জানিয়েছি। ওপেনারদের বলছি মাঠে আসুন, দুই ওপেনার মাঠে আসবেন আপনারা। स्वागत आप सभी का फिर से एक बार। मैं हिंदी कमेंटेटर राजा बाबू बॉल टू बॉल लेकर इस खूबसूरत से ग्राउंड पर। इस ग्राउंड का इतिहास की अगर बात की जाए ना, तो इंडिया कप देखा था आपने। इंडिया कप के कई सारे यादें आपके दिलो दिमाग में अभी भी छाए हैं। वो याद अभी खत्म ही नहीं थी। उसके बाद एक और टूर्नामेंट WBTCL, वेस्ट बंगाल टेनिस क्रिकेट लीग, एक इतिहास के पन्ने में नाम दर्ज कर चुकी है टूर्नामेंट। 6 टीमों की टूर्नामेंट, सबसे बड़ी इनामी राशि वाली, उसके बाद एक महिला क्रिकेट टूर्नामेंट। सारी चीज इसी मैदान पे JBA ब्रदर्स द्वारा किया जा रहा है। একদম সঠিক কথা বলেছো। ইন্ডিয়া কাপের স্মৃতি এখনো পর্যন্ত আমাদের মন থেকে মুছে যায়নি এবং তার মধ্যেই নতুন করে আবার নতুন স্মৃতিরা আমাদের মনে জায়গা করে নিচ্ছে এবং সৌজন্যে WBTCL, JBA ব্রাদার্স, মিস্টার বিজয় अग्रवाल, এত বড় একটা আয়োজন, সারা বাংলাকে এক জায়গায় করে দেওয়া, এবং যে কথাটা তুমি বারবার বলছো, এত বড় আর্থিক মূল্যের পুরস্কার, সেটাও কিন্তু হাতছানি, একটা বড় হাতছানি। দুই ওপেনার তাদেরকে দেখতে পাচ্ছি আমরা, একদিকে সঞ্জু কানোজিয়া, অন্যদিকে খোকন আলদার, যারা এই রানটা তাড়া করার জন্য মাঠে নেমেছেন। तैयार है। প্রথম বল চলে এলো, অন্নু নিজে এসেছে বোলিং করার জন্য, শুরু করার জন্য। 75 রানের টার্গেট যে খুব একটা ছোট, সেটা কোনোভাবেই বলতে পারবো না, এবং বোলিং লাইন আপ যথেষ্ট সমৃদ্ধশালী। তপু রয়েছে, অন্নু নিজে শুরু করেছে, মদন মোহন রয় রয়েছে, তো সব মিলিয়ে উইকেট তোলার মতন বোলারের সংখ্যাটা এই দলে অনেক বেশি। শর্ট অফ লেন্থ, এক্সট্রা বাউন্স, কাঁধের যে ব্যবহার, সেক্ষেত্রে একটু এক্সট্রা বাউন্স নিয়ে এসেছে, ওয়াইডের সংকেত। উচ্চতা ম্যাটার করেছে রাজা। একটা দুর্দান্ত ড্রাইভ টুয়ার্ডস এক্সট্রা কভার,
ফিল্ডার এফোর্ট দিয়েছিলেন, তবে বল রোখা গেল না। তপু ছিল, অনেকটা চেস করেছিল, তবে শেষ পর্যন্ত বল বাউন্ডারির বাইরে এবং 4টে রান। এক্ষেত্রে আরো একটা অন দ্য রাইজ ডেলিভারি ছিল, খাটো লেন্থেরই বল, তবে খোকন কিন্তু কোনো রকমের কোনো তাড়াহুড়ো করেনি। আসলে দুটো দলের যদি আমরা কথা বলি, যদি আমরা পয়েন্টস টেবিলের দিকে তাকাই, কলকাতা রাইডার্স তারা 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচে জয়লাভ করেছে। सात रन, ये बैटल सबसे इंपॉर्टेंट होगा और यही बैटल का इंतजार कर रहे थे कई लोग और मैं भी इंतजार कर रहा था। संजू कनौजिया वर्सेस अन्नू, सबसे इंपॉर्टेंट बैटल है ये, खेलना एक दूसरे के सामने पसंद करते हैं संजू कनौजिया अन्नू के सामने बल्लेबाजी करना, वहीं अन्नू चाहेंगे कि किस तरीके से गेंदबाजी हो। वो बैटल हमने देखा था कई महीने पहले, वो फिर से एक बार आमने सामने है। রাজা, জীবন এক সংগ্রাম, এবং এই সংগ্রামের একবার যদি তুমি অবতীর্ণ হয়েছো, শেষ যে কোথায় সেটা কারোর জানা নেই। তুমি লড়াইয়ের কথা বলছিলে, আর শুরুতেই লড়াইটা থামবে, কারণ এই ব্যাটল अन्नूर नामे যাবে। बैटल में फंस गए, यही मैं कह रहा था, ये बैटल सबसे इंपॉर्टेंट है। संजू कनौजिया ने कई बार जीता होगा, वो समय बीत चुका है, जो बीत गया सो रीत गया, जो सामने है उसे देखना पड़ेगा, और जो सामने है वो सही समय पे आया है, इंपॉर्टेंट टाइम पे। कप्तान वर्सेस कप्तान की लड़ाई थी, कप्तान ने लिया कप्तान का विकेट, विकेट नंबर पहला है, 7 के स्कोर पे गवा दिया है पहला विकेट कोलकाता राइडर्स। প্রথম উইকেট, এবং এটা অত্যন্ত মূল্যবান উইকেট। কোথাও সঞ্জু কানোজিয়ার উইকেটটা, সঞ্জুকে আমরা দেখি বেশিরভাগ সময়ই একটা প্রান্ত ধরে লিড করতে, সেখান থেকে উইকেটটা চলে এলো। সঞ্জু নিজেও যথেষ্ট হতাশ এই মুহূর্তে টাগ আউটের পথে। হতাশাটা পরিষ্কার, আউট হওয়ার পর বুঝতে পারছিল ভুল হয়ে গেল কোথাও। আর MRL 11 কলকাতা রাইডার্স, 68 রান এখনো লাগবে, 43 বল হাতে রয়েছে। সৌরভ হালদার এই মুহূর্তে ব্যাটিং করার জন্য এগিয়ে এসেছে। বাঁহাতি ব্যাটারের গমন হয়েছে রাজা, এবং দেখো বাঁহাতি ব্যাটারকেই পাঠানো হয়েছে, অর্থাৎ অধিনায়ক চাইছেন এই অপশনটা যতক্ষণ মাঠের মধ্যে রাখা যায় সেটা তারা রাখতে চাইবে। তো ক্রাশার, তো বল কিছুক্ষণের জন্য হাওয়ায় ছিল, এবং বোলার কয়েক ইঞ্চি ডিফারেন্সে বোধহয় বল ক্রস করলো বোলারকে। বিপদ ঘটতে পারতো কিন্তু এক্ষেত্রে হাতে বল জমা রাখতে পারলে। बिल्कुल सही गेंदबाजी की है, जैसे कब पहला ओवर चाहिए, 75 का टारगेट है, पहला ओवर में ही अपने सबसे बड़े विकेट कह सकते हैं इस टीम के लिए। कप्तान जिस तरीके से पिछले 2-3 मैचों में बल्लेबाजी की है, उनका विकेट इंपॉर्टेंट था, उनका विकेट आपने दिलाया है। अंतिम गेंदों पे वो विकेट का हाफ चांस भी बना था। और देखिए इस टीम का, कोलकाता राइडर्स की अगर बात करें, टेम्पलेट सेट है इनका। अगर खोगन हल्दर आउट हुए, राइट हैंडर आउट होंगे तो राइट हैंडर ही आते। यानी सरोज प्रमाणिक को कई बार देखा हमने अंदर आते हुए जब खोखन हल्दर आउट हुए थे, मगर जैसे आउट हुए लेफ्ट हैंडर यानी संजू कनौजिया, अंदर आ गए हैं संजू कनौजिया की जगह पे एक और लेफ्ट हैंडर बैटर हल्दर साहब। এবারে ঝাড়গ্রাম 11 প্রথম ওভারটা অন্যুর হাত ধরে দুরন্ত শুরু, কারণ বিপক্ষে সবথেকে বড় তুরুপে তাস সঞ্জু কানোজিয়াকে ফেরত পাঠানো গেছে। 1 ওভার 7 রান 1 উইকেট, 75 পর্যন্ত পৌঁছাতে হবে। হাতে একটা ওভার কমেছে, অর্থাৎ 7টা ওভার হাতে রয়েছে।
फिर से मौका बना था, एक रन तो आसानी के साथ दूसरे के लिए जाएंगे, शायद मिलेगा नहीं। সহজ হয় না এই ধরনের ক্যাচ নেওয়া, সহজ হয় না রাজা। শরীরের থেকে পিছনের দিকে ছুটে গিয়ে বলের নাগালে পৌঁছানো, ক্যাচ ধরা যথেষ্ট কঠিন। আবেদন রয়েছে এবং আবেদনে সাড়া দিয়েছেন অনফিল্ড আম্পায়ার। এক্ষেত্রে বিপর্যয়টা আরো একবার নেমে এলো কলকাতা রাইডার্স। এই মুহূর্তে তারা সংঘর্ষ করছে। দ্বিতীয় ওভারে খেলা সবে মাত্র শুরু হয়েছে এবং দ্বিতীয় উইকেটটা চলে এলো। সৌরভ হালদার সঙ্গী হওয়ার জন্য এগিয়ে এসেছিলেন খোকন হালদারের, তবে এক্ষেত্রে ফিরতে হচ্ছে তাকে। দল এই মুহূর্তে বিপদের মধ্যে রয়েছে এবং এই বিপদে হাল ধরার জন্য মাঠের মধ্যে পাঠানো হচ্ছে মিস্টার অলরাউন্ডার অর্থাৎ সরোজ প্রামাণিককে। বল হাতে নিজের রোলটা প্লে করার পাশাপাশি ব্যাট হাতেও নিজের দক্ষতাটা বারবার ফুটিয়ে তুলতে দেখা যায়। चलिए इस बार एक और मोस्ट डिपेंडेबल, वन ऑफ द फाइनेस्ट ऑलराउंडर पैकेज प्रमाणिक सब आए हैं और इस समय प्रमाण करने की जरूरत भी है, क्योंकि बीच मैदान पे अगर आप देख रहे हैं स्कोर 8-2 हो चुका है। 75 रनों का टारगेट को आप चेज कर रहे हैं। कोलकाता राइडर्स अभी यहाँ पे थोड़ी सी संकट में है और संकट मोचन आपको बनना पड़ेगा। होल्डर साहब तैयार है। सेंसिबल क्रिकेट है, सिंगल आसानी के साथ मिल जाएगा, आसानी के साथ प्राप्त कर लेंगे। पर यही चीज करनी होगी अगर आप देखो जिस तरीके से विकेट गिरता हुआ, देखिए पिछले इनिंग्स की बात करें किस अंदाज में बल्लेबाजी की थी, खास करके पासवान और पंडित, विकास पंडित की बात करेंगे आप। একদম রাজা, এই মুহূর্তে সেন্সেবল খেলতে হবে। দুই ব্যাটারের কাছে বড় স্ট্রোক তো হাতে রয়েছে, কিন্তু সময় সেটা ডিমান্ড করছে না। এই মুহূর্তে উইকেটটা বাঁচাতে হবে, কারণ প্রথম সারি দুজন ব্যাটার কিন্তু সাজঘরে ফেরত গেছে। সুতরাং পার্টনারশিপ করতে হবে মাঠের মধ্যে। অন্যদিকে শুভ্রনীল ওভারের শুরুতেই উইকেট পেয়েছে, উইকেটের সংখ্যাটাকে বাড়াতে চাইবে, চাপটাকে বাড়িয়ে দিতে চাইবে। চাপ বাড়ানোর লক্ষ্যে বড় শট, ফিল্ডার পৌঁছে গেছেন এবং এই কথাই বলছিলাম, শুভ্রনীল এই মুহূর্তে কিন্তু বিপদের গন্ধটা আসছিল এবং উইকেটটা তুলে নিয়ে সেই বিপদের পরিমাণটাকে যেন আরো একটু বাড়িয়ে দিল শুভ্রনীল। अब संकट में फंस गई है टीम। 9-3 दिख रहा है आपको सुमंतदा। একদম এই মুহূর্তে তিনটে উইকেটের পতন শুভ্রনীল। যে কোয়ালিটির বোলার সে কোয়ালিটিটা কিন্তু এই ম্যাচে দেখাতে শুরু করে দিল। আমরা বলছিলাম পার্টনারশিপ করতে হবে, কারণ মানেই বিপদের সংখ্যাটা কিন্তু বেড়ে যাওয়া, বিপদটা বেড়ে যাওয়া। चलिए सोनू सिंह लाला का आगमन हुआ मैदान पर। 9-3 विकेट गंवा चुके हैं। दूसरा ओवर प्रगति पर क्या गेंदबाजी की है होल्डर सुब्रनील रॉय, कमाल की गेंदबाजी और ऐसा वो कह सकते हैं ड्रीम डिलीवरी डाली उन्होंने, फिर ड्रीम ओवर है उनके लिए। उतना अच्छा रहा नहीं टूर्नामेंट,
मगर आगाज से नहीं, अपन अंजाम से जाने जाते हैं। একদম তুমি দিনের শেষে রেজাল্টটা কি গড়লে সেটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। শুভ্রনীল ফুলার লেন্থ আলতো হাতে খেলেছেন। সোনু সিং রাজপুত লালা একটি রান। লালা এবং সরোজের জুটি দুজনেই অলরাউন্ডার, এবং যেটা প্রয়োজন সেটা হলো রান, সেটা তুলে আনার ক্ষমতা আছে। ये इनका ट्रेडमार्क अंदाज है, इसी के बारे में हर बार बात होती है इनकी। ये अगर अपना खुल के अपना स्वभाव से क्रिकेट खेले ना, तो क्या इनसे बेहतर विस्फोटक बल्लेबाज आपको राइट हैंडर मिलेगा? मुश्किल है। अलग अंदाज में खेलते हैं ये। 6 फीट की हाइट है, उसके बाद ऐसे जब शॉट्स लगाते हैं ना, ऐसा प्रतीत होता है कि सारे शॉट से आसानी के साथ लगा सकते हैं। छक्के लगाना, चौके लगाना इनके लिए आसान कार्य है। 2 ओवर समाप्त हो चुके हैं। 2 ओवर समाप्ति पे कुल स्कोर बनाया 14 रन। 14 पे 3 विकेट। विकेट के खाते में 3 ज्यादा दिख रहे सुमंत अभी। তুমি একদমই রাজা, 2টো ওভার হয়েছে, 3টে উইকেট, অবশ্যই সংখ্যাটা একটু বেশি দেখাচ্ছে, তবে সামলে নেওয়ার মতন খেলোয়াড় রয়েছে। সরোজ দেখো আসার সাথে সাথে কিন্তু পাল্টা দিল। সরোজ জানে যে এক্ষেত্রে রক্ষণের খোলসে ঢুকে যাওয়ার অর্থই হলো বোলাররা মাথার উপরে চড়ে বসবে এবং সেখান থেকে বেরিয়ে আসাটা অত্যন্ত কঠিন হবে। তাই প্রয়োজন যেটা পাল্টা দেওয়া, প্রয়োজন যেটা সেটা হচ্ছে প্রতি আক্রমণে যাওয়া, এবং সরোজ সে কাজটাই করেছিল গত ওভারের শেষ বলে। अभी भी काफी मंजिल दूर है। अगर मंजिल को आपको प्राप्त करना है तो फिर ऐसे इनिंग्स आपको कई बार एक बड़ी इनिंग्स खेलना पड़ेगा। वो 14 पे 3 दिख रहा है। কলকাতা রাইডার্স যে স্বপ্নের লড়াইটা চলছিল তাদের, এক্ষেত্রে যেন একটু থমকেছে তাদের বিজয়। स्ट्राइक पे सोनू सिंह लाला। गेंदबाजी में प्रयास तो कर रहे थे, मगर थोड़ा सा बाउंसर के साथ स्वागत है आपका इस ओवर में। আসলে দেখো রাজা, সেভাবে ব্যাটিং করার সুযোগ আসেনি, আর যখন সুযোগটা এলো তখন এমন একটা পরিস্থিতি, নিজের নার্ভটাকে শক্ত রাখতে হবে। একটু তাড়াহুড়ো বোধহয় করে ফেলেছিল শর্ট বল দেখে, আরও একটু ওয়েট করে খেলতে হবে, কারণ উইকেট হারালে চলবে না, এটা বারবার মাথায় রাখতে হবে। और वहीं ये टीम चाहेगी कि किसी तरीके से खासकर जो सामने खड़ा बल्लेबाज है ना सरोज प्रमाणिक, उनका विकेट लिया जाए। और उनको सरोज के भी मालूम है कि उनकी विकेट की अहमियत क्या है इस समय। ऐसा कई बार कर चुके रन चेज। Sensible, चिकी sensible. शॉट, चिकी शॉट। वो ताकत तो दिखाया था पिछले ओवर के आखिरी गेंद पर, इस समय ये नजाकत दिखाया है। वो ताकत के साथ साथ जो नजाकत दिखा दे, वो मैदान पे शेर नहीं शूरवीर है, और शूरवीर वाला अंदाज दिखाया इन्होंने। রাজা বলের ম্যারিজটা আগের থেকেই যেন অনুমান করে নিয়েছিল সরোজ। তুমি দেখো ফুলার লেন্থ আসছিল, আগেই দেখে রেখেছিল ফিল্ডার নেই ওই পজিশনে, শুধুমাত্র বলের গতিটাকে কাজে লাগিয়ে কবজি ছিল এবং রেজাল্ট 4টে রান। चलिए पॉइंट के समय खेल दिया है, फील्डर मौजूद है नहीं। कमाल का शॉट है ये। पिछला ओवर में ताकत था, इस ओवर में 2 गेंदों पे 2 नजाकत है। अंपायर का इशारा 4 रन, और कई बार इन्होंने प्रमाण किया कि टॉप क्लास ऑलराउंडर किसे कहते हैं। गेंदबाजी में अच्छा काम करते हैं, फील्डिंग में अच्छा काम करते हैं, कई बार कप्तानी करते हुए अपना अच्छा काम करते हैं, और इस समय बल्लेबाजी में उन्होंने प्रमाण किया कि फिर से एक बार बीच मैदान में टॉप क्लास ऑलराउंडर तो वही है। একদমই अन्नुকে যেভাবে গত দুটো নিয়ে এসেছে সরোজ, এটা এক কথায় অসাধারণ। শো করছে। অফ স্টাম্পের বাইরে আরো একবার ব্যাটের ফেস খুলেছে,
গতবার ড্রাইভটা ছিল মাটি ঘেঁষে, আর এবার বল কিছুক্ষণের জন্য হাওয়াতে ছিল 1 2 3 বাউন্স এবং তারপর বাউন্ডারির বাইরে। बदला ले रहे हैं अपने कप्तान साहब का। ऐसी पिटाई संजू कनौजिया करते हैं, मगर इस समय इन्होंने कहा कि चलिए एक कप्तान गया है, उप कप्तान मैदान के अंदर मौजूद है, वो खड़े खड़े खेल देंगे, ऐसा एफर्टलेस, ऐसा लगा वो थप्पड़ सा जड़े गेंदबाज को। দেখো এই মুহূর্তে আন্নু বোলিং করছে, বাঁহাতি বোলার। তো সরোজকে আমি একবার প্রশ্ন করেছিলাম যে বাঁহাতি বোলারদের মধ্যে কাকে ফেস করতে তোমার সব থেকে বেশি সমস্যা হয়, তো ও আফাফুলের নামটা নিয়েছিল। এবার লেগ স্টাম্পের উপর ওয়াইডের একটা ডিমান্ড রয়েছে এবং সাথে সাথেই কিন্তু অনফিল্ড আম্পায়ার তার প্রত্যাশাটা পূরণ করতে না পারার জন্য রিভিউতে যাওয়ার সিদ্ধান্ত। बैटिंग रिव्यू है ये, एक ही रिव्यू आपके पास मौजूद होता है, उसका आप इस्तेमाल कर सकते हैं। अगर सही हो गई तो फिर कंटिन्यू रहेगी, अगर आपने गवा दिया तो फिर पूरे इनिंग्स के दौरान आप और रिव्यू का इस्तेमाल नहीं कर सकते हैं। অপেক্ষা চলছে, অপেক্ষা চলছে। ঠিক কোন জায়গাটা দিয়ে বল অতিক্রম করেছিল সেটার পর্যবেক্ষণ চলছে। लेफ्ट हैंडर गेंदबाज की बात कर रहे थे आप, शायद आपके इंटरव्यू में कहा होगा सरोज प्रमाणिक ने कि लेफ्ट हैंडर की सूची में अफाफुल को सामना करना थोड़ा परेशानी होता है। ये सुन के अफाफुल अंसारी जो हमारे कमेंटेटर, साथी कमेंटेटर हैं, वो आईएसपीएल का ट्रायल देने ना चला जाए। সেটা যেতেই পারে রাজা, কারণ সেটা সঙ্গী হতে পারে, জন্টি সঙ্গী হতে পারে সেক্ষেত্রে আফাফুলের। खूब आनंदे রয়েছে সমরেশ জানাজি। আমরা অপেক্ষা করছি ক্লোজেন কি আসবে সেটা দেখার জন্য। লেগ স্টাম্পের বাইরে ছিল নাকি উইকেটের ওপর, কোথাও কোনো সংযোগ ছিল, বারবার সেটা পর্যবেক্ষণ করছেন। इट्स वाइड बॉल, वाइड बॉल है यानी एक और अतिरिक्त गेंद डालनी पड़ेगी। हैट्रिक पे रहेंगे, ये बाउंड्री वाली हैट्रिक होगी। थोड़ा क्षेत्र रक्षण में बदलाव, अच्छी गेंदबाजी, इस पर थोड़ा सा लेंथ पे परिवर्तन, वो गति में परिवर्तन, ये करना जानते हैं अन्नू। अन्नू के पास एक सबसे अच्छी चीज़ है, वो काफ़ी शांत तरीके से गेंदबाजी करते हैं। अगर पूरे इनिंग्स के दौरान उसे 3 छक्के या 4 छक्के भी गिर जाए ना, वो जब दूसरा ओवर आएंगे वो उससे बेहतर तरीके से गेंदबाजी करने की कोशिश करेंगे। ये सबसे अच्छी चीज़ उसे बनाती है, और इसी वजह से अगर टेनिस क्रिकेट में बात की जाए तो सबसे ऊपरी क्रम में उनका नाम भी आता है गेंदबाजों की लिस्ट में। একদম মাঠে যে কোনো সিচুয়েশনে মাথাটা ঠান্ডা রাখতে হবে, ঠান্ডা মাথায় বোলিং করতে হবে। এক্ষেত্রে আরো একবার ইয়র্কার লেন্থের প্রয়াস ছিল, তবে সেখান থেকে ব্যাটের ছোঁয়াটা সরোজের ছিল এবং আলতো ছোঁয়ায় একটা রান আবারও নিজের দলের জন্য। ये रिव्यू मांग रहे हैं फरदीन काजी साहब, अगर सबसे जल्दी कोई रिव्यू मांगता है, मैंने कई बार देखा उसे, तो वो फरदीन काजी मांग लेते हैं। दे दो रिव्यूअर, मतलब शायद एलबीडब्ल्यू की रिव्यू मांग रहे थे, बैट पे लगी थी या नहीं, उसे लगा होगा कि पैड पे लगी है। রিভিউ সিস্টেম যেটা রয়েছে রাজা, সেটাকেও ব্যবহার করতে হবে, কারণ এটা ব্যবহার করাও একটা আর্ট। জাতীয় দলের হয়ে আমরা দেখেছি মহেন্দ্র সিং ধোনিকে ডিআরএস এর সংজ্ঞাটাই যেন বদলে দিয়েছিলেন। রান সংখ্যা 29, 3 ওভারে খেলা শেষ হয়েছে, 3 উইকেট হারিয়ে 75 পর্যন্ত যেতে হবে। এখনো প্রায় 46 রান বাকি রয়েছে।
পরবর্তীতে বোলাররা কারা আসবে, কিভাবে রান আসবে সেটাও দেখার। তবে সরোজকে যথেষ্ট ছন্দময় লাগছে আজ। बिल्कुल सही कहा आपने, काफी अच्छी रिदम में दिखे हैं। मगर शुरुआत तो काफी बार उसे मिली है। अगर पूरे टूर्नामेंट के दौरान देखेंगे 2-3 बार उसे अच्छी शुरुआत मिलती है। एक अच्छे इनिंग्स को बिल्ड करने के लिए उसे थोड़ा सा मैदान पे यानी पिच पे समय देना पड़ेगा। जैसे कई सारे बल्लेबाज को देखा हमने, वो राज पासवान को देखा एक नहीं 2-3 बार, पिकू पॉल को देखा हमने, आज विकास पंडित को देखा हमने। আবেদন ছিল জোরালো, লেগ বাইয়ের সংকেত এবং আম্পায়ার জানাচ্ছেন খুব সম্ভবত লেগ স্টাম্পের বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল বল, যে কারণেই কোনো রকমের ইন্টারেস্ট ছিল না আবেদনে সাড়া দেওয়ার। রাজা তপুকে নিয়ে আসা হয়েছে বোলিং করার জন্য, এবং তপু যে ঘরানার বলার যে কোনো সময় উইকেট তুলে নিয়ে ম্যাচের রংটা বদলানোর ক্ষমতা রাখে। टोपू एक अच्छे गेंद विकेट टेकिंग गेंदबाज बन चुके हैं, मगर लाला स्लोअर को अच्छा पिक करते हैं ये। निकल कर खेलने का प्रयास था, मगर इस बार थोड़ी सी तेज गति के साथ डाल गए गेंद। विकेट कीपर फरदीन काजी साहब के हाथों में डॉट बॉल। वो जितना ज्यादा डॉट बॉल आएगा ना उतना ज्यादा प्रेशर आपको दिखेगा। और वहीं ऑपोजिशन टीम की अगर बात करेंगे हमारे झारग्राम की, तो शुरुआत उनकी भी ऐसी ही कुछ लगभग थी। 75 का टारगेट जो आखिरी के कुछ ओवर थे ना, वो पासवान साहब और पंडित जी की पिटाई के बाद ये स्कोर आपको दिख रहा है। इसी बीच एक और रन आसानी के साथ। সরোজ যতক্ষণ মাঠে থাকবে আমার মনে হয় ততক্ষণ লালার উচিত বল নষ্ট না করেই প্রান্ত বদলটা কন্টিনিউ করে যাওয়া, সিঙ্গেলটা চালু রাখা। কারণ সরোজ বাড়তি দায়িত্ব নেবে এটা বোঝা যাচ্ছে, এবং এক্ষেত্রে অপর প্রান্তে উইকেটের পতনটা না হলেই সরোজ বোধটা আশ্বস্ত হবে। सरोज जिनका काम ऐसा करना है रोज, वो ऐसा कई बार करते हैं और आज फिर से एक बार कर रहे हैं। संकट में फंसी टीम को निकालने का प्रयास एक बार फिर से काम कर रहे हैं प्रमाणिक साहब। 37 लॉस ऑफ 3 विकेट। मगर इसी बीच एक शॉट देखिए, फुल टॉस डालोगे इसे ना तो फिर जब दूसरे रिप्ले आएगी उस समय देखेंगे आप। मगर जिस तरीके से फुल टॉस बॉल को पिक किया था, ये जितनी बार डालोगे दिन में 10 बार भेज सकते हैं बाउंड्री के बाहर। ये इतनी काबिलियत इसके अंदर मौजूद है। स्लोअर डालने का पिछला वाला प्रयास था, मगर इस समय सही गेंद पैर पे डालिए, दूसरा चाहेंगे मगर मिलेगा नहीं। एक ही रन से संतुष्ट होना पड़ेगा। 38। और जैसे 4 ओवर कंप्लीट हो जाएगा प्रेडिक्शन हैड सुमंत बैनर्जी के माथे पे चली जाएगी। এরকম কঠিন ম্যাচে প্রেডিকশন করতে যাওয়া মানে নিজেকে বোকা প্রমাণ করার ফাঁদে পা দেওয়া। लाला स्लोअर को पिक किया, मैंने कहा स्लोअर को सबसे अच्छी तरीके से पिक करना जानते हैं ये। पड़ा भी है, स्लोअर को जड़ा भी है। इनके स्लॉट में आई है, गेंद को भेज दिया वर्किंग लॉट में। 6 रन 44 रन। चलिए अब 4 ओवर हो चुके समाप्त है, 3 विकेट गंवाए हैं आप और 75 रनों का लक्ष्य है। प्रेडिक्शन हैड यहाँ पे आप देख रहे हैं, तो फिर आप प्रेडिक्शन करें कि आने वाले 2 ओवर में कितने विकेट गिरेंगे और कितने रन बनेंगे। আগামী দুটো ওভারে একটা উইকেট পড়ার সম্ভাবনা রয়েছে রাজা, তবে অ্যাটলিস্ট 20টা রান যোগ হবে, 18 থেকে 20। चलिए लॉक कर दिया गया है, कंप्यूटर महोदय लॉक कर दिया जाए। एक विकेट गिरेगा, मुझे लग रहा है कि नहीं गिरेगी विकेट। ওদিকে মাঠের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দল এই মুহূর্তে শপথবদ্ধের ছবিটা এমআরএ 11 ঝাড়গ্রাম খেলোয়াড়েরা করছেন। যে মোমেন্টামটা শুরুতে পাওয়া গিয়েছিল সেটার থেকে যেন একটু দূরে সরে গেছে। তবে এটাও মাথায় রাখতে হবে একটা টাইম বাউন্ডেশন রয়েছে, সেই টাইম বাউন্ডেশনের মধ্যে ম্যাচটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং সময়ের অযথা অপচয় করা পসিবল নয়। শুভ্রনীল আসবে বোলিং করতে। শুভ্রনীল এর আগে একটা ওভার বোলিং করেছে এবং সেই ওভারেই আমরা দেখেছিলাম ইন্দ্র পতন হয়েছিল যাকে বলতে পারি। প্রথম ওভারে সঞ্জু কানোজিয়া 1 রান করে আউট হয়েছিল এবং তারপর সৌরভ হালদার, শুভ্রনীল রয়, সৌরভ হালদার এবং খোকন হালদার, 2 হালদারকে মাঠের বাইরে পাঠিয়েছিল। তো এই ওভারে ধস নেমেছিল, তবে তারপর থেকে সরোজ আসার পর থেকেই সেটাকে সামাল দিতে শুরু করে এবং সরোজ
ও লালার জুটি এই মুহূর্তে আবারও কলকাতা রাইডার্সকে ম্যাচে ফিরিয়ে এনেছে। এই মুহূর্তে ফ্রেমে দেখতে পাচ্ছ শীতের পড়ন্ত বিকেল এবং সূর্যদেব অস্তাচলে চলেছেন। তবে এই সুন্দর এবং নৈসর্গিক মুহূর্তে এ ধরনের শট কি বলবে রাজা? 50 চলে এসেছে দলগতভাবে। परफेक्ट क्लास है ये। फॉर्म इज टेम्पररी, क्लास इज परमानेंट। वो पिछले 2-3 मैच में शान था, शुरुआत हो रही थी मगर उसको अंजाम तक पहुंचाने में नाकाम थे। मगर कब तक? एक शेर को आप शांत देख सकते हैं मगर उसे बांध नहीं सकते हैं। और जब जब बांधने का प्रयास किया गया है बीच मैदान, जब जब आए सीना तान कर चलने का प्रयास प्रमाणिक साहब किए हैं। फिर से एक बार प्रमाण दिया इन्होंने। टॉप क्लास ऑलराउंडर। सेंसिबल क्रिकेट है ये, इसे कहते हैं दिमाग से खेलना। वो छक्का आ चुका, ज्यादा जोखिम लेंगे नहीं, आसानी के साथ ही खेलेंगे हम। 1 रन लेके नॉन सेकंड पे खड़े हो जाएंगे, फिर देखेंगे कैसे करते हैं बल्लेबाजी लाला साहब। 51 51 স্কোর বেড়ে গিয়ে দাঁড়িয়েছে। 24টা রানের প্রয়োজন। তো ভালো লাগছে সরোজ যে ধরনের ইনিংসটা খেলছে, অন্তত পক্ষে একদম পজিশন এবং ম্যাচের যা অবস্থা সিচুয়েশন সে সবগুলোকে যেন অ্যাডজাস্ট করে নিয়েছে। অযথা তাড়াহুড়ো নেই, খারাপ বল এলেই সেখান থেকে বড় শট, অন্তত পক্ষে প্রত্যেকটা ওভারে একটা করে বড় শট। সূর্য ঢলতে শুরু করেছে, ঢলার আগে শেষ বেলায় আলো ছড়িয়ে দিয়ে যাচ্ছে সূর্যদেব এবং টেনিস ক্রিকেট .in এর ক্যামেরায় ফ্রেমবন্দি সেই মুহূর্তটা। सूरज, सूरज की किरणें आप देख रहे हैं हमारे स्क्रीन पर। इस बार भी वो गैप में खेला गया शॉट निकल जाएगी, बाउंड्री देकर जाएगी। वो काफी जल्दी कर रही है, नेट रन रेट का मसला आएगा, इसी वजह से चाह रहे कि थोड़ा सा जल्दी फिनिश किया जाए। वो जितनी जल्दी जीतेंगे उतना ज्यादा बेहतर नेट रन रेट बन सकता है। तो सभी टीमें ये चाह रही है कि नेट रन रेट को बेहतर किया जाए। রাজা সূর্যদেব যেমন দিনের শেষের সমাপ্তি ঘোষণা করতে চলেছেন, তবে যাবার আগে শেষ বেলায় আলোটা ছড়িয়ে দিয়ে যাচ্ছেন মাঠের মধ্যে। ঠিক একইভাবে কলকাতা রাইডার্সের হয়ে সরোজ এবং তারা কিন্তু ব্যাট হাতে মাঠের মধ্যে 1000 ভোল্টের আলো ছড়িয়ে দিয়ে যাচ্ছে। প্রয়োজন রানের, জয় পরাজয় সবটাই ঠিক হয়ে যাবে এই রান সংগ্রহ করা এবং না করার মধ্য দিয়ে। এবং সে কাজটা কিন্তু কলকাতা রাইডার্সের হয়ে এই দুই ব্যাটার দুর্দান্তভাবে করে চলেছে। ये भी अच्छा शॉट है, पीछे फील्डर एक ही रन, तोपू की अच्छी छेद रक्षण। একটা রান, আরো একটা মূল্যবান রান। সেন্সিবল ব্যাটিং, ভীষণ ক্যালকুলেটিভ ক্রিকেট। এখানে এতটা ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন খেলোয়াড়েরা, যেটাকে প্রশংসা না করলেই নয়। জুটিতে দুই ব্যাটার রান লুটে চলেছেন। এক্সেলেন্ট, দুর্দান্ত। সরোজের প্রশংসা আমরা যেমন করছি, একইভাবে সোনু সিং রাজপুত, লালা পিছিয়ে রাখবো কোথায়? বলের মেরিটটা দেখো, অফ স্টাম্পের বাইরে ফুলার লেন্থ, জানতো এখান থেকে রিভার্স খেলতে পারলে পয়েন্ট এবং স্লিপ ফিল্ডারের মাঝে যে গ্যাপটা রয়েছে সেখান দিয়ে বলটাকে সীমারেখার ওপারে পাঠিয়ে দেওয়া সম্ভব। সেটাই করে দেখিয়েছে লালা এবং মূল্যবান আরও 4টে রান। নতুন ওভার শুরু হবে, মদন মোহন রায় তার আগমন হচ্ছে। তো রাজা, গত ওভারে প্রেডিকশন হয়েছিল এবং সেখানে 20 রানের প্রেডিকশন করা হয়েছিল। গত ওভারটা যথেষ্ট ভালো ওভার গিয়েছে। গত ওভার থেকেই 18 রান চলে এসেছে।
অর্থাৎ 20 রান যে অনায়াসেই ছুঁয়ে ফেলবে কলকাতা রাইডার্স সেটা বোধহয় বোঝা যাচ্ছে। একদিকে চলবে WBTCL গ্রুপ পর্যায়ের ম্যাচ, আগামীকাল 4টে সেরা দলকে নিয়ে সেমিফাইনালে অনুষ্ঠিত হবে এবং সেমিফাইনালের পরই আমরা দেখতে পাবো সেই ম্যাচ যার জন্য অপেক্ষা করে রয়েছে সারা বাংলা। ওয়েস্ট বেঙ্গল স্টার্স ভার্সেস রেস্ট অফ ইন্ডিয়া, দ্য এক্সিবিশন ম্যাচ অফ WBTCL। একদিকে ধনঞ্জয় সিং, অন্যদিকে মিস্টার বিশাল কাপুর, দুই বাহিনী যারা মাঠে নামবে ক্রিকেটের মহাসংগ্রামে। मदन मोहन सामने प्रमाणिक 62 लॉस ऑफ 3 विकेट। मदन मोहन के सामने पहली बॉल पे ही वो पैर पकड़ने का प्रयास किया गया था। वो पैर जब जब पकड़ने का प्रयास कोई भी गेंदबाज इनके सामने किया है वो बाउंड्री की खाई है। 1 और 4 यानी 66 पे पहुंच चुके और मात्र 9 रनों की जरूरत है यहां से। আর 9টাই মাত্র রান প্রয়োজন। ম্যাচ ধীরে ধীরে ফলাফলের দিকে এগিয়ে চলেছে। एक समय ऐसा लगा था कि मैच फंस गया है, जैसे 3 विकेट लगातार गिरती है सबको लगा कि मैच फंस गया, अब कोलकाता राइडर्स का होगा क्या। मगर जब जब सवाल इस टीम से किया गया है तब तब ये जवाब अलग अंदाज में दिए हैं। थोड़ा सा अपील, इंटरेस्टेड है नहीं अंपायर, मिसिंग विकेट की दौर जारी थी शायद। 9টাই মাত্র আর রান লাগবে। সরোজ ব্যক্তিগত 37 রানে অপরাজিত, 37 নট আউট। 14 गेंदों में 37 रन, 2 छक्के 5 चौके, 264 का स्ट्राइक रेट। এক্ষেত্রে নিচু থেকে গিয়েছিল, কোনো রকমের কোনো সুযোগ ছিল না ব্যাটে বলে সংযোগ হওয়ার এবং সেটা হয়নি। গতির সাথে ইয়র্কার, সরোজ জানে অযথা তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। আরেকটা প্রান্তে লালা রয়েছে, লালাও আজকে দুর্দান্ত ব্যাটিং করছে। 212 স্ট্রাইক রেট কিন্তু রাজা লালার কাছেও রয়েছে। बिल्कुल लाला अच्छे बल्लेबाजी कर रहे हैं, मगर सोनू सिंह की सॉरी MM रॉय की भी आपको तारीफ करनी पड़ेगी जिस तरीके से उन्होंने गेंदबाजी की। पहली बॉल पे बाउंड्री आई है और उसके बाद देखिए जिस तरीके से उन्होंने डॉट गेंदबाजी की है, डॉट डिलीवरी डाली है सरोज प्रमाणिक के सामने। এক্ষেত্রে আরো একটি রান, আরো এক রান বাড়বে। রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 67। 5.5 ওভারে খেলা হয়ে গেছে, রান সংখ্যা 67। কলকাতা জয়ের দৌড়গোড়ায় পৌঁছে গেছে। তো এই ক্ষেত্রে একটা বড় শট খেলার প্রবণতা ছিল, তবে সেটা কমপ্লিট হয়নি। ওদিকে ওভারের পরিসমাপ্তি 6 ওভার 67 রান 3 উইকেট। তো প্রেডিক্ট করা হয়েছিল 20 রানের এবং রান এসেছে 23, ±5 এই সার্কিটে চলতেই পারে। और विकेट भी किया था आपने कहा, मैंने कहा था विकेट नहीं आएगी आसानी के साथ। चलिए ओवर द टॉप, ओवर द कवर, 1 बाउंस 2 बाउंस इनटू द फैंस, 4 रन 71 रन। लाला ने बिल्कुल गए मैदान में इस टीम को हिला डाला।
একটা দুর্দান্ত নয়, আমার মনে হয় এই ধরনের ফরম্যাটে ইনিংসটা কেউ তার যে ভিতটা ক্রিকেটের সেটাকে আরো শক্তিশালী করবে। লালার নিজের জন্য প্রয়োজন ছিল এরকমের একটা ম্যাচ সিচুয়েশন যেখান থেকে নিজেকে প্রমাণ করতে পারে, এবং আজকে কিন্তু সেটা দুর্দান্তভাবে করে দেখিয়েছে। অন্য প্রান্তটা অভিজ্ঞ খেলোয়াড় সরোজ সামলেছে, তবে সরোজের একদম সঠিক জুটি হিসাবে লালার রোলটাও এই ম্যাচে অত্যন্ত ভাইটাল ছিল। এবার সরাসরি ফিল্টারের হাতে, এক্ষেত্রে ফিরতে হবে লালাকে। তবে দল যখন স্ট্রাগল করছিল, যখন 3টে উইকেটের পতন হয়েছিল, ঠিক সে সময় লালাকে পাঠানো হয়েছিল। সেখান থেকে 71 পর্যন্ত একটা দীর্ঘ এবং লম্বা জুটি দলকে সফল উত্তরণের প্রায় জিতিয়ে দেওয়ার কোথাও না কোথাও এই ইনিংসের প্রশংসা হবে ডাগ আউটেও। चलिए अब हलचल यादव आए हैं। यादव सब आए हैं, रखा गया था इसी वजह से कि जब अंतिम में कुछ जरूरत पड़ेगी विस्फोटक पारी की तब उसे भेजा जाएगा। अब यहाँ एक ही बाउंड्री की जरूरत है और वो ऐसे सिचुएशन में लगा सकते हैं। और कल कई बातचीत भी हो रही थी, एक ही बाउंड्री चाहिए, प्रयास भी वही किया था, सिंगल ही आएगा। टीम के ऑनर विशाल कपूर ने कहा था कि हलचल यादव एक ऐसे खिलाड़ी हैं जो 3 मैच में 0 करे फर्क पड़ता नहीं है, मगर जिस दिन खेलेगा ना वो कम से कम वो 70-80 वाला इनिंग्स खेल देगा। একদম রাইট, এবং টিম অনার এটার জন্য অপেক্ষা করছেন যে একটা ম্যাচ অন্তত হালচলের নামে থাকবে, তবে সেই ম্যাচটা কখন আসবে তার জন্য অপেক্ষা করতে হবে। আবারও ঠান্ডা মাথায় সরোজ সিঙ্গেলের জন্য দৌড়ে পড়েছে। আরো একটু ক্লোজ হলো ম্যাচটা। আচ্ছা, 9974 নম্বরে যে রয়্যাল এনফিল্ড গাড়িটা রয়েছে ওটাকে সরাতে হবে। 9974 নম্বরের যে রয়্যাল এনফিল্ড গাড়িটা রয়েছে ওটাকে সরাতে হবে। হলচল কোথাও দেখালেন তিনিও পারেন ঠান্ডা মাথায় সিঙ্গেল নিতে। সবসময় যে হলচল 6 মারবে এটা নয়, কখনো কখনো সিঙ্গেল নিয়ে প্রান্ত বদলও করবে। जैसा क्रिस गेल को हमने देखा है सिंगल लेते हुए, वैसा लग रहा है हलचल यादव जब सिंगल लेते हैं तो फिर अलग ही मजा आता है, सिंगल भी लेते हैं। ओवर की हुई समाप्ति 74 पे 4, अभी भी 1 रन दूर, गेंदें बची हैं 6। রাজা রান রেটের কথা হচ্ছিল, কোথাও গিয়ে কি অষ্টম ওভার পর্যন্ত খেলা প্রায় গড়িয়েই গেল। যত আগে শেষ হবে রান রেটে তত বেশি করে রিফ্লেকশনটা হবে রান রেটে বেটার জায়গায় থাকার। সরোজ সেটা বুঝতে পেরেই বোধহয় শেষ বলে রান না আসাটাতে একটু হতাশা প্রকাশ করলো। অনেক কিছু মাথায় রাখতে হয়, এবং আমরা বারবার বলেছি WBTCL ওয়েস্ট বেঙ্গল টেনিস ক্রিকেট লিগ আক্ষরিক অর্থেই প্রপার লিগ ফরম্যাট। প্রত্যেকে প্রত্যেকের সাথে খেলবে, লড়াইটা একে অপরের সাথে হবে এবং সবার সাথে হবে। রাজ পাসওয়ান আসবে বোলিং করার জন্য। গতকাল উইকেট এসেছিল তার হাত ধরেও। কৃষ্ণা খয়রা অ্যাজ এ ফিফথ বোলার ইউজ করা হয়েছে এর আগেও, তবে এই ক্ষেত্রে ক্যাপ্টেনের মাথায় ভিন্ন চিন্তা ভাবনা ছিল। চলো উইনিং শটটা চলে এলো
এবং এই উইনিং শটের সাথে সাথেই কলকাতা রাইডার্স এ ম্যাচ তারা নিজেদের নামে করলো।